আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছি। তো আমরা রসায়ন প্রথম পত্র অধ্যায় ৩ মৌলসমূহের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন পড়তেছিলাম। তো আজকে আমরা সংকরায়ন এই পার্টটার ফার্স্ট লেকচারটা দেখব। সো আমরা চলো শুরু করি। সো যখন আমরা সংকরায়ন পড়ব সবার প্রথমে আমাদের একটা জিনিস বুঝতে হবে। সেই জিনিসটার নাম হচ্ছে অধিক্রমণ। ঠিক আছে? সো এই জিনিসটা বেশ ইম্পর্টেন্ট। অধিক্রমণ জিনিসটার মাধ্যমে বেসিক্যালি বন্ধনগুলা গঠিত হয়। আমরা আস্তে আস্তে জিনিসগুলো দেখব। সো চলো শুরু করি। সো সবার ফার্স্টেই আমাদের একটা জিনিস নিয়ে বেশ ভালো আইডিয়া লাগবে, সেটা হচ্ছে অরবিটালের আকার আকৃতি। এটা যদি আমরা না বুঝি তাহলে কিন্তু আমরা অধিক্রমণটা বুঝবো না। সো আমাদের সিলেবাসে আমি যদি বলি, আমাদের অধিক্রমণ বেসিক্যালি 3টা অরবিটালে দেখানো আছে। একটা হচ্ছে তোমার এস অরবিটালে দেখানো আছে, আরেকটা হচ্ছে তোমার পি অরবিটালে দেখানো আছে, আরেকটা হচ্ছে তোমার ডি অরবিটালে দেখানো আছে। আমরা কিন্তু অলরেডি যখন ডি ব্লক কেমিস্ট্রি পড়তেছিলাম তখন কিন্তু তোমাদের ডি অরবিটালের এই শেপগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়েছিল। ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, তারপর হচ্ছে ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তারপর হচ্ছে ডি জেড স্কোয়ার, এগুলো কিন্তু শেয়ার করা হয়েছিল। আর এস আর পি অরবিটাল জিনিসটা আমরা বেসিক্যালি গুণগত রসায়নে ওইখানে আমরা পড়ছি কোয়ান্টাম সংখ্যার পরে। বাট আমি তাও এখানে কিছু জিনিসপত্র একটু বলে নিব। সো আমরা ফার্স্টেই যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে এই এস অরবিটাল। আচ্ছা, সো দেখো আমি একটা কথা বলতেছি, অরবিটাল। তাহলে এস অরবিটাল কখন হয় আমরা কিন্তু জানি, সহকারী কোয়ান্টাম সংখ্যা এটার মান কখন হয়, যখন এটা 0 হয় তখন বেসিক্যালি আমার এস অরবিটাল হয়। এটা কিন্তু আমরা সবাই মোটামুটি জানি। এখন আমি যদি জিজ্ঞেস করি এস অরবিটালের শেপটা কীরকম, আকৃতিটা কীরকম, শেপ এটা কীরকম, উত্তর হচ্ছে এটা কিন্তু গোলাকৃতির। গোলাকৃতির। এখন একটা জিনিস এইখানে অনেকের একটা কনফিউশন ক্রিয়েট হয়, ভাই বৃত্ত আর গোলক কি এক জিনিস? আমি যদি জিজ্ঞেস করি তোমাদেরকে বৃত্তাকার আর গোলাকার এই দুটা জিনিস কি এক জিনিস? উত্তর হচ্ছে না। এটা একটু ভালো করে খেয়াল করবা। ধরো আমি তোমাকে যদি বলি সার্কুলার, আমি বললাম সার্কুলার মানে বৃত্তাকার বেসিক্যালি, সার্কুলার। আর গোলাকার এটার মানে হচ্ছে স্ফেরিক্যাল। গোলাকার এটার মানে হচ্ছে স্ফেরিক্যাল। এখন আমরা যদি এখানে সার্কুলারটা দেখি, সার্কুলার, আর যদি স্ফেরিক্যাল জিজ্ঞেস করি দুটো কি এক জিনিস? উত্তর হচ্ছে না, দুটো এক জিনিস না। তাহলে এই দুটো ডিফারেন্সটা কি? সো সার্কুলার যখন চিন্তা করবা মনে রাখবা ভাইয়া, সার্কুলার হচ্ছে 2D। মানে হচ্ছে তুমি দেখবা কখনোই তুমি 9-10 থেকে পড়তেছো বা ছোটবেলা থেকে বৃত্তের কখনো আয়তন বের করছো না, কিন্তু তুমি বৃত্তের সর্বোচ্চ যেটা বের করছো ক্ষেত্রফল। মনে রাখবা যার ক্ষেত্রফল থাকে শুধুমাত্র, আয়তন থাকে না, সেটা হচ্ছে 2D। আবার তুমি এভাবে বলতে পারো, যাকে তুমি অ্যাকচুয়ালি তোমার খাতায় XY প্লেনে রিপ্রেজেন্ট করতে পারো খুব সহজেই। আর তাহলে স্ফেরিক্যাল বা গোলাকার যেটা, এটা কি হবে ভাই? এটা হবে 3D। তোমরা কিন্তু গোলকের আয়তন পড়ছো। গোলকের আয়তন কি রকম? 4/3 পাই আর কিউব। তাহলে এস অরবিটালের আমি যদি শেপ বলি, এটা কি হবে? গোলাকৃতির হবে। গোলাকৃতির বলতে তুমি যদি এভাবে চিন্তা করো, একটা ফুটবলকে তুমি চিন্তা করো একটা গোলক। সো ফুটবলকে তুমি কিন্তু ধরতে পারবা, যেহেতু ফুটবল এর আকৃতি গোলাকৃতির, 3D অবজেক্ট, এটার আয়তন আছে। তো এস অরবিটাল ইজ লুক লাইক এ ফুটবল। আমরা ফুটবল মোটামুটি সবাই চিনি। আচ্ছা, গেল এটা। L = 0 হলো এস শেপ গোলাকৃতি পেয়ে গেলাম। এখন এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে। তোমরা দেখো পি অরবিটালকে যখন তুমি ভাগ করছিলা, মনে করে দেখো 3টা ক্যাটাগরিতে ভাগ করছিলা, পি এক্স, তারপর কি ছিল পি ওয়াই, তারপর কি ছিল পি জেড, এরকম 3টা ক্যাটাগরিতে ভাগ করছিলাম। একইভাবে ডি অরবিটালকে কয়টা ক্যাটাগরিতে ভাগ করছিলাম? 5টা। ডি এক্স ওয়াই মানে ডি অরবিটালের মধ্যে 5টা থাকে, ডি ওয়াই জেড, তারপর হচ্ছে ডি জেড এক্স, তারপর হচ্ছে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তারপর হচ্ছে ডি জেড স্কোয়ার, এই যেরকম 5টা থাকে। এখন তুমি যখন পড়াশোনা করছো তুমি কিন্তু দেখছিলা এস অরবিটালের ক্ষেত্রে এরকম কিন্তু কোনো ব্যাপার স্যাপার থাকে না। এই যে এস অরবিটালের ক্ষেত্রে কোনো ব্যাপার স্যাপার নাই। তাহলে আমরা কি বলবো? এস অরবিটালের ক্ষেত্রে এইসব ব্যাপার স্যাপার নাই। এটার মানে কি? কোনো দিকধর্মিতা নাই, কোনো দিকধর্মিতা নাই। তাহলে এটা খুবই ইম্পর্ট্যান্ট যে দিকধর্মিতা নাই। এটা কিন্তু আমার কিছু কিছু কোয়েশ্চেনের অ্যান্সারের জন্য এই লজিকটা মানে আমার কাজে লাগবে, যে দিকধর্মিতা নাই, এস অরবিটালের দিকধর্মিতা নাই, এটা যেন আমার মনে থাকে। তাহলে এটা আরেকটা জিনিস শিখলাম, এস অরবিটালের জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যার মান 0, শেপ গোলাকৃতির, আর এটা কি কোনো দিকধর্মিতা নাই। এখন আমরা এইখানে আরেকটা জিনিস একটু ছোট্ট করে শিখে ফেলবো। এইখানে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে নোড। এই জিনিসটা অ্যাকচুয়ালি কি এটা যদি তোমাদেরকে একটু শেয়ার করি। নোড এইখানে জিনিসটা কি? নোড মানে হচ্ছে, আমি যদি বলতে চাই, যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা একদমই নাই, মানে শূন্য। সহজ ভাষায় কি বললাম? যেখানে
যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা শূন্য। এখন তোমরা কিন্তু হচ্ছে যখন অরবিটালের সংজ্ঞা পড়ছিলা, তোমাদের কি মনে আছে অরবিটালের সংজ্ঞাটা কি ছিল? তোমাদের মনে থাকার কথা। অরবিটালের সংজ্ঞা কি ছিল? যেখানে আমি যদি ইলেকট্রনকে সার্চ করি, তোমরা কিন্তু গুণগত রসায়ন এটা পড়ছো, যখন অরবিটালকে খুঁজবো অরবিটালের মধ্যে, তখন সেখানে ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা 90 থেকে 95%। বাট আমি যদি নোডের ক্ষেত্রে চিন্তা করি, নোডের ক্ষেত্রে আমরা বলবো যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা শূন্য। আচ্ছা, তাহলে আমি নোড জিনিসটা হালকা পাতলা একটা আইডিয়া হয়েছে যে নোড হচ্ছে এমন একটা জিনিস, আমি যদি সেটাকে খুঁজতে চাই তাহলে সেখানে কোনো ইলেকট্রনকে খুঁজে পাওয়া যাবে না। এটা একটা আইডিয়া হলো। আচ্ছা ওকে, এটা একটা আইডিয়া হলো। এবার এটাকে আমরা একটু ডিটেলসে এক্সপ্লেন করব। নোডের ক্ষেত্রে আমরা যদি একটু চিন্তা করো, যদি আমি নোডের ক্ষেত্রে অরবিটালকে আমরা বেসিক্যালি সাই স্কোয়ার দিয়ে ডিনোট করি, তোমরা মেবি জানো অরবিটাল, এটাকে আমরা কি দিয়ে ডিনোট করি ভাইয়া? সাই স্কোয়ার। অরবিটালকে সাই স্কোয়ার দিয়ে ডিনোট করি। এখন তাহলে নোডের ক্ষেত্রে সাই স্কোয়ার, এটা যদি আমি নোডের ক্ষেত্রে বের করি, তুমি একটু খেয়াল করো, একটু খেয়াল করো। অরবিটাল হচ্ছে যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, 90 থেকে 95%। আর নোড হচ্ছে যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা একদমই নাই। তাহলে যদি তুমি নোডের কোনো একটা এরিয়াতে যায়, তুমি যদি ইলেকট্রনকে খুঁজো, তাহলে ইলেকট্রন খুঁজে পাওয়ার সম্ভাবনা কত হবে? তুমি একটা ঠান্ডা মাথায় চিন্তা করো। তুমি বলো ভাই নোড মানে হচ্ছে যেখানে ইলেকট্রনকে আমি একদমই পাবো না, তাহলে স্বাভাবিকভাবেই আমি যখন এটা করতে যাব তখন সাই স্কোয়ারের ভ্যালু কি আসবে? 0 আসবে। ভাই আমাকে না একটু ভালো করে বোঝান, আমার একটু বেশ কষ্ট হচ্ছে বুঝতে। দেখো আমি তোমাদেরকে একটু শেপটা নিয়ে বুঝাই, তাহলে তোমাদের জন্য বেশি ইজি হবে জিনিসটা, আমি বুঝাচ্ছি, টেনশন নেই। ধরো 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 এটা হচ্ছে আমার নিউক্লিয়াস, এটা হচ্ছে আমার একটা নিউক্লিয়াস, হ্যাঁ নিউক্লিয়াস। তারপর ধরো এটার উপর আমি কি দিলাম? 1s দিলাম। আমি সেমি সেন্টার রাখি, সেম সেন্টার মানে কো সেন্টার রাখলাম। ওকে, সো এই হচ্ছে কথা, সেম সেন্টারে রাখলাম। তাহলে এটা হচ্ছে আমার 1s অরবিটাল। তারপরে আমি আরেকটা অরবিটাল নিলাম, ধরো এটা হচ্ছে 2s অরবিটাল, ঠিক আছে? তারপর ধরো আমি আরও একটা অরবিটাল নিলাম, একটু বড় করে নিলাম, এটা সেম সেন্টার রাখবো, এই যে না আরেকটা অরবিটাল নিলাম। আচ্ছা, তাহলে নিউক্লিয়াসের মধ্যে কোন চার্জ থাকে? তুমি কিন্তু জানো অলরেডি পজিটিভ চার্জ থাকে, তাই না ভাইয়া? হ্যাঁ ভাইয়া থাকে। এইবার তুমি একটু খেয়াল করো, এটা কিন্তু গোলাকৃতির এস অরবিটাল, এগুলা কি গোলাকৃতির এস অরবিটাল। তাহলে এই প্রথম যে অরবিটালটা আছে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো 1s অরবিটাল, স্বাভাবিকভাবেই 1s অরবিটাল গোলাকৃতির। এরপরে কি আছে? এটা হচ্ছে 2s। ওকে, গেল এটা। এবার এটাকে যদি চিন্তা করো, এটাকে তুমি কি বলবা? তাহলে এটাকে তুমি বলবা 3s। এবার একটা মজার কাহিনী দেখো, ইলেকট্রন কিন্তু এই পাথে থাকবে। এখন আমি যদি এইখানে তোমাকে একটা ইন বিটুইন লাইন এঁকে ড্র করে বুঝাই, তাহলে তোমার জন্য ইজি হবে। আমি যদি এখন ধরো এই যে এইখানে একটা ডট ডট, এই যে দেখো একটা হ্যাচ টানতেছি, এইখানে এই পাথে এই রিজিয়নে তুমি কোনো ইলেকট্রনকে কি পাবা? তুমি একটু খুঁজো তো। তুমি দেখো ইলেকট্রন এই গ্রিন কালারের পাথের উপর থাকবে, ইলেকট্রন এই গ্রিন কালারের পাথের উপর থাকবে, ইলেকট্রন এই গ্রিন কালারের পাথের উপর থাকবে। ইন বিটুইন যে গ্যাপটা আছে সেখানে কি ইলেকট্রন থাকে? তুমি যদি এইভাবে চিন্তা করো, একটু দেখো। ধরো আমি কোনো একটা শক্তি স্তরই চিন্তা করতেছি, ধরো এটা হচ্ছে আমার 1 নাম্বার শক্তি স্তর, এটা হচ্ছে আমার 2 নাম্বার শক্তি স্তর। এখন ইলেকট্রন কিন্তু যখন তুমি চিন্তা করবা, ইলেকট্রন কিন্তু এইখানে থাকতে পারে, তুমি শক্তি দিলে সে কি করবে? শক্তি শোষণ করে সে উপরে চলে যাবে, তারপর এইখানে আসতে পারে। এখন দেখো তো ইন বিটুইন যে গ্যাপটা আছে এইখানে কি ইলেকট্রন থাকতে পারে? উত্তর হচ্ছে না। এই যে রিজিয়নটা, এটাকে আমরা বলি হচ্ছে নোড বা নোডাল প্লেন। সো নোডাল প্লেনও একই জিনিস, মানে এটা আসলে অরবিটাল টু অরবিটাল ভ্যারি করে। পি অরবিটালের ক্ষেত্রে নোডাল প্লেন চলে আসে, ডি অরবিটালের ক্ষেত্রেও নোডাল প্লেন চলে আসে। সো এস অরবিটালের ক্ষেত্রে আমরা কি নিয়ে আসি? নোড নিয়ে আসি। তাহলে এইখানে আমি যদি বলি এই জায়গাটায় একটু খেয়াল করো, অরবিটাল কয়টা আছে? 1টা 2টা 3টা। তাহলে এইখানে নোড কয়টা আছে? তুমি একটু বলবা ভাই এই যে একটা নোড পাইছি, এই যে একটা নোট, এই যে একটা নোট, আর এইখানে আরেকটা নোট আছে। তাহলে এখানে 3s অরবিটালে নোট কয়টা? আমি যদি জিজ্ঞেস করি 3s অরবিটাল, একটু খেয়াল করো 3s অরবিটাল, এইখানে আমার নোট কয়টা? বলে ফেলো নোট কয়টা? তোমরা এটা যারা ভিডিওটা দেখতেছো, ভিডিওটা পজ করে অ্যান্সারটা বলে ফেলো, তারপর আমার সাথে মিলায় নাও, দেখবা তুমি নোট আসবে কয়টা? 2টি আসবে, 2টা আসবে, কারণ দেখো 2টা ঠিক চিহ্ন আছে। এখন তোমাকে যদি বলি 2s অরবিটাল, এইখানে নোট কয়টা? তুমি কি বলবা? 2s অরবিটাল, এখানে নোট কয়টা? এখানে একটি। তুমি কি একটা জিনিস ধারার মতো খেয়াল করতেছো যে ভাই এখানে 3 হইলে এখানে অ্যান্সার হয় 2, এখানে 2 হইলে এখানে অ্যান্সার হয় 1। তাহলে আমরা কি কোনো ধারা বানায় ফেলতে পারি? উত্তর হচ্ছে হ্যাঁ, আমরা চাইলেই এখানে কি করতে পারি? ধারা বানায় ফেলতে পারি। আমরা চাইলেই এখানে কি বানায় ফেলতে পারি? একটা ধারা বানায় ফেলতে পারি। তাহলে এখন ধারাটা কি আসবে? তাহলে এখন আমরা কি বলবো? ns অরবিটাল। এখানে নোট কয়টা হবে? ns অরবিটাল নোট কয়টা হবে? n - 1,
নোডটি। নোড মানে কি, যেখানে ইলেকট্রনকে খুঁজে পাওয়ার সম্ভাবনা সবচেয়ে কম, অর্থাৎ সেখানে আমার ইলেকট্রনকে খুঁজলে সেখানে আমার মানটা কত আসবে, সাই স্কোয়ারের। সাই স্কোয়ার মানে হচ্ছে অরবিটাল, অরবিটালকে আমরা সাই স্কোয়ার দিয়ে ডিনোট করি। সেখানে আমার ইলেকট্রনের খুঁজে পাওয়ার সম্ভাবনা একদমই থাকবে না এবং সেটা কত আসবে, 0 আসবে। আমরা এতক্ষণ যে আলাপ আলোচনাগুলো করলাম, এই আলাপ আলোচনাগুলাই কিন্তু এখানে খুব সুন্দর করে দেওয়া আছে। তোমরা একটু খেয়াল করো, গোলক আকৃতির এস অরবিটাল, কোনো দিক ধর্মিতা ধর্ম নাই, সে এক্স অক্ষ বরাবর না, ওয়াই অক্ষ বরাবর না, বা জেড অক্ষ বরাবর, যেরকম পি এক্স, পি ওয়াই, পি জেড এরকম ছিল, এখানে এই ব্যাপারগুলা নাই। তারপর দেখো এস অরবিটালের আকৃতি, ওই যে যেটা বলতেছিলাম, যেখানে ইলেকট্রন ম্যাগনেট, এই দেখো এরিয়াটা একটু খেয়াল করো, দেখো অ্যারো সাইনটা দেখো, এখানে অ্যারো সাইনটা একটু খেয়াল করো, তাহলে তুমি বুঝাবা যেখানে ইলেকট্রন মেঘ নাই, ইলেকট্রন মেঘ নাই, এটার মানে হচ্ছে এইখানে তুমি যদি সাই স্কোয়ার বের করো, তাহলে এটার ভ্যালু কত আসবে, 0 আসবে। সাই স্কোয়ার দিয়ে আমরা অরবিটালকে বুঝি। একইভাবে ওই যে একটু খেয়াল করো, আমি যদি একটু ফুটবলটাকে কাটি তাহলে হয়তো আর একটু ক্লিয়ার হবে। দেখো এখানে এটা হচ্ছে 2s, একটু খেয়াল করো, এটা হচ্ছে 2s, আর এই যে দেখো এইটা হচ্ছে তোমার 1s, হ্যাঁ এটা হচ্ছে 1s, আর এটা হচ্ছে তোমার 2s। একটু খেয়াল করো, এই যে একটু খেয়াল করো, একটু আমি হচ্ছে আবার যদি দেখাই, এই যে এটা হচ্ছে 1s, এই যে আমি লাল কলমে দেখাই, তাহলে তোমাদের চোখে ভাসবে বেশি। তো এই যে দেখো ভাই, এটা হচ্ছে 1s, এটা হচ্ছে 1s, এটা হচ্ছে 1s, আর এই যে এইটা হচ্ছে তোমার 2s, এটা কাটছে, সেগমেন্ট করছে। তাহলে এই যে দেখো মাঝের যে ইন বিটুইন এরিয়াটা আছে, আমি যে হ্যাচ করলাম, মাঝের যে ইন বিটুইন এরিয়াটা আছে, এটা আমার কি, এটা আমার কি নোড ইন্ডিকেট করে। আশা করি তোমরা ধরতে পারছো যে নোড জিনিসটা কি, যেখানে ইলেকট্রনকে খুঁজে পাওয়ার সম্ভাবনা একদমই নাই। গোলকের কেন্দ্রটাই কি হবে, আমার নিউক্লিয়াস হবে। গোলকের কেন্দ্রটাই কি হবে, আমার নিউক্লিয়াস হবে। এই যে ভাইয়া দেখো, এই যে গোলকের কেন্দ্র, এই কেন্দ্রটাকে কি বলা হয়েছে, নিউক্লিয়াস বলা হয়েছে। ক্লিয়ার সবার? এস অরবিটাল নিয়ে কারো কোনো ডাউট আছে? এস অরবিটাল নিয়ে আশা করি কারো কোনো ডাউট নাই। সো আমরা এবার চলে আসবো পি অরবিটালে। আমরা কিন্তু অলরেডি ডি অরবিটাল পড়ে ফেলছি। যারা ডি অরবিটাল সম্পর্কে কোনো আইডিয়া নাই, তারা ডি ব্লক কেমিস্ট্রির পার্ট 1 এটা একটু দেখতে পারো। ওইখানে আমরা ডি অরবিটালের শেপ নিয়ে অনেক কথাবার্তা বলছি। সো পি অরবিটাল, এটা যদি একটু বলি, পি অরবিটাল 3টা ক্যাটাগরিতে ভাগ থাকবে, পি এক্স, তারপর হচ্ছে পি ওয়াই, তারপর হচ্ছে পি জেড, এরকম 3টা ক্যাটাগরিতে ভাগ থাকবে, পিএক্স, পিওয়াই, পিজেড। ঠিক আছে, এখন এটার মানে কি, এটার মানে হচ্ছে এটার দিকধর্মিতা ধর্ম আছে। আচ্ছা, এখানে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান কত? সহকারী কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে 1। তাহলে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান কত তোমরা কিন্তু জানো, -1, তারপর কি 0, তারপর কি ভাইয়া +1। এটা হচ্ছে চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মান। একটা জিনিস কিন্তু একটু খেয়াল রাখতে হবে, আমরা যদি পি অরবিটালকে সেগমেন্ট ওয়াইজ ভাগ করি, ধরো এটা একটা ঘর পাইলাম, এটা একটা ঘর পাইলাম, ঠিক আছে। এখন এখানে চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মানটা কিভাবে দেওয়া হয়, এখানে তুমি যদি m দাও, m এর ক্ষেত্রে দেখা যায় এটা হচ্ছে -1 বলা হয়, এটা হচ্ছে 0 বলা হয়, আর এটা হচ্ছে +1 বলা হয়। যদিও এইখানে অনেক কনফিউশন আছে, মানে এটা নিয়ে অনেক মতভেদ আছে যে কোনটা যে -1, কোনটা যে +1, কোনটা যে 0, এটা নিয়ে কনফিউশন আছে। বাট আমরা মোটামুটি ধরতে পারো কনভেনশন ফলো করতেছি, প্রথমটাকে -1 ধরে, মাঝেরটাকে 0 ধরে, পরেরটাকে +1 ধরে। আচ্ছা, আশা করি এটা তোমরা যখন অরবিটাল পড়ছো চ্যাপ্টার 2 তখন বেশ আইডিয়া ক্লিয়ার হওয়ার কথা। এই প্রথমটাকে আমরা বলি হচ্ছে px, এটাকে বলা হয় py, আর এটাকে আমরা বলতেছি হচ্ছে pz। এটার মানে কি ভাইয়া? এটার মানে হচ্ছে এই px যেটা আছে এটা কোন অক্ষ বরাবর কাজ করে, x অক্ষ বরাবর কাজ করে। py যেটা আছে এটা কোন অক্ষ বরাবর কাজ করে, y অক্ষ বরাবর কাজ করে, y অক্ষ বরাবর। আর pz যেটা আছে এটা হচ্ছে z অক্ষ। অনেক সময় দেখবা তুমি যদি বাইরের দেশের কোনো ভিডিও দেখো, দেখবা তারা z বলে না, তারা বলে z অ্যাক্সিস। একই জিনিস ভাইয়া, z বলতে তারা এখানে অ্যাকচুয়ালি z কেই বোঝাচ্ছে, একই জিনিস, ঠিক আছে। সো এই হচ্ছে কথা, কোন অক্ষ বরাবর কে কাজ করে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে দেখো এখানে দিক ধর্মিতার ব্যাপার স্যাপার আছে না নাই, তোমার যদি বলা হয় তুমি বলবো ভাইয়া আমি দেখতেছি এখানে আপনি x অক্ষ নিছেন, y অক্ষ নিছেন, z অক্ষ নিছেন, তার মানে পি অরবিটালের ক্ষেত্রে আমার কিন্তু এইখানে দিক ধর্মিতার ব্যাপার স্যাপার চলে আসবে। তাহলে দিক ধর্মিতা এটা কিন্তু আছে, দিক ধর্মিতা কিন্তু কি এখানে আছে, পি অরবিটালের ক্ষেত্রে দিক ধর্মিতা আছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। ওয়াইরাস তুমি দেখো এস অরবিটালের ক্ষেত্রে আমরা কি বলছিলাম, দেখো তো তোমরা একটু খেয়াল করে দেখো, এস অরবিটালের ক্ষেত্রে কি বলছিলাম, দিক ধর্মিতা নাই। খেয়াল করে দেখো, এটা বলছিলাম দিক ধর্মিতা নাই। এখন তোমাকে যদি বলা হয় তাহলে পি অরবিটালের তাহলে শেপটা কি রকম, আকৃতিটা কি রকম, এটা শেপটা কি রকম ভাইয়া, এটা শেপটা কি রকম, এটা শেপটা হচ্ছে ডাম্বেল, এটা শেপটা কি রকম, এটা শেপটা হচ্ছে ডাম্বেল, এটা শেপটা হচ্ছে ডাম্বেল শেপ। এখন তাহলে আমরা চলো এটা ড্রয়িংটা একটু দেখে ফেলি কিরকম হবে ড্রয়িংটা। সো চলো ডাম্বেল শেপ আইকে যদি ফেলি, ধরো আমি ধরলাম এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস,
এটা ধরো আমি ধরতেছি এক্স অ্যাক্সিস, এটা ধরতেছি আমি ওয়াই অ্যাক্সিস। এটা আসলে আমার উপর, আমি এখানে যা লিখবো সেটাই তার অ্যাক্সেস হয়ে যাবে। আশা করি এগুলো 3D বুঝো তোমরা, কারণ ওই যে ত্রিমাত্রিক আয়তাকার একক ভেক্টর যখন পড়ছিলা তখন কিন্তু এগুলো তোমাদের বেশ ক্লিয়ার করার কথা। দেখো, সো পি এক্স এটার মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর ফেস করে থাকবে জিনিসটা। এই যে দেখো, এটা হচ্ছে পি এক্স, এটা হচ্ছে পি এক্স। এখন তুমি একটু খেয়াল করো, তুমি একটু ঠান্ডা মাথায় খেয়াল করো, ইলেকট্রনকে তুমি যদি খুঁজতে চাও তুমি এখানে কোথায় খুঁজে পাবা, কোন অক্ষ বরাবর গেলে খুঁজে পাবা? তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো তো। দেখো, তুমি বলতেছো পি এক্স, তার মানে এটা এক্স অক্ষ বরাবর ফেস করে আছে, তাহলে ইলেকট্রন পি এক্স মানে পি এক্স অক্ষ বরাবর আছে অরবিটালটা, তাহলে ইলেকট্রন তো অরবিটালেই থাকবে। আর অরবিটাল মানেই তো ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট সেটা বোঝায়, 90 থেকে 95%। হোয়াট ডাজ ইট মিনস? তুমি এখানে এক্স অক্ষ বরাবর অনেক বেশি ইলেকট্রন পাবা। তার মানে এখন আমি যে জিজ্ঞেস করি কোথায় ইলেকট্রন পাবা না, তুমি দেখো অক্ষ কয়টা আছে? 3টা। তুমি এক্স অক্ষ বরাবর ইলেকট্রন পাচ্ছ, তার মানে বাকি দুটো অক্ষ বরাবর কি নাই? কোনো ইলেকট্রন নাই। তাহলে এই ক্ষেত্রে এইটা হচ্ছে আমার পি এক্স, এটা হচ্ছে কি আমার পি এক্স। তাহলে এখন আমি যদি জিজ্ঞেস করি এইখানে নোডাল প্লেন কি হবে? নোডাল প্লেন কি হবে? নোডাল প্লেন কি হবে? তুমি বলবো ভাই এক্স অক্ষ বরাবর আমি ইলেকট্রন পাবো, তাহলে এক্স অক্ষ বরাবর যেহেতু ইলেকট্রন পাবো না, তাহলে মানে পাবো, তাহলে ওয়াই আর জেড বরাবর আমি কোনো ইলেকট্রন পাবো না। তাহলে নোডাল প্লেনটা কি হবে? দুইটা অ্যাক্সিসকে ক্যারি করবে এবং এটা হবে ওয়াই জেড বা ওয়াই জি বলে, তাহলে এটা হচ্ছে নোডাল প্লেন। আশা করি ক্লিয়ার এটা। সো কেন এটা ওয়াই জি হয়েছে আশা করি সবার এটা ক্লিয়ার। ওকে, সো আমরা পি এক্স শিখে ফেললাম এবং নোডাল প্লেনটা নিয়েও আইডিয়া কিন্তু পেয়ে গেলাম। সো পি এক্স ডান। এখন আমি যদি হচ্ছে পি ওয়াই চিন্তা করি, পি ওয়াই, ঠিক আছে, সো পি ওয়াই চিন্তা করি, তাহলে এটার মানে কি? এটা ধরো এক্স অ্যাক্সিস, এটা ধরো হচ্ছে ওয়াই অ্যাক্সিস, তাহলে পি ওয়াই এটার মানে কি? এটা কোন অক্ষ বরাবর থাকবে? তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। তুমি ভাই তাহলে তো এটা ওয়াই অক্ষ বরাবর থাকবে। এক্স্যাক্টলি ভাই, এটা ওয়াই অক্ষ বরাবর থাকবে। তাহলে এই ক্ষেত্রে এটা নোডাল প্লেনটা কি হবে? তুমি একটু ঠান্ডা মাথায় দেখো, ওয়াই অক্ষ বরাবর তুমি বলতেছো ইলেকট্রন থাকবে, তাহলে ওয়াই 3টা অক্ষ, ওয়াই অক্ষ বরাবর ইলেকট্রন থাকবে, তাহলে বাকি দুইটার বরাবর কি থাকবে না? ইলেকট্রন থাকবে না। তাহলে আমি যে প্লেন বানাইতে চাই তাহলে আমার দুটো অ্যাক্সিস লাগবে, তাহলে দুটো অ্যাক্সিস কি কি হবে? জেড আর এক্স। তাহলে এইখানে নোডাল প্লেন কি হবে? নোডাল প্লেন হবে ZX। আচ্ছা, সো নোডাল প্লেন হচ্ছে ZX। ওকে, সো পি ওয়াই শিখে ফেললাম। এখন আমি যদি বলি পি জেড তাহলে কি হবে? তাহলে এখন দেখো ভাইয়া, আমি যদি পি জেড নেই, এগুলো কিন্তু ডাম্বেল শেপে, ঠিক আছে। সো আমরা পি জেড যদি আঁকতে চাই, অরবিটালের ডায়াগ্রাম কিন্তু সুন্দর করে আঁকতে হবে। আমরা যখন সংকরিত অরবিটাল শিখবো তখন কিন্তু তুমি যদি ভাইয়া ড্রয়িং ভালো করে না পারো তাহলে কিন্তু আমাদের জন্য বিপদ হবে। তাহলে পি জেড, জেড অক্ষ বরাবর থাকবে, এটা হচ্ছে আমার জেড এক্সিস, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। আমরা কিন্তু জানি এক্স ওয়াই আর জেড, লাইক আমি যদি একটু দেখাইতে চাই, ধরো এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, আর আমার হাতটা হচ্ছে জেড অ্যাক্সিস। এই যে ভাইয়া এইভাবে থাকে সিস্টেমটা। তুমি যদি চিন্তা করো এক্স ওয়াই আর এই হচ্ছে জেড, ঠিক আছে। সো এটা জেড অ্যাক্সিস বরাবর আছে। এইখানে হচ্ছে আমার নিউক্লিয়াস, এই যে সেন্টারে কিন্তু হচ্ছে নিউক্লিয়াস, এই যে এইখানে হচ্ছে নিউক্লিয়াস, এইখানে হচ্ছে আমার নিউক্লিয়াস। তাহলে এইখানে নোডাল প্লেনটা কোথায় হবে? পি জেড এর ক্ষেত্রে নোডাল প্লেনটা কি হবে? তোমরা কিন্তু পারা উচিত। নোডাল প্লেনটা কি হবে? নোডাল প্লেনটা কি হবে? জেড, ও জেড তো নিলাম, তাহলে এখানে হবে এক্স ওয়াই। নোডাল প্লেনটা কি হবে? জেড অক্ষ বরাবর আছে, তাহলে বাকি দুটো অক্ষকে কানেক্ট করে আমি যে প্লেনটা পাবো সেটা হচ্ছে নোডাল প্লেন। তাহলে এটা হচ্ছে জেড এক্স, সরি এক্স ওয়াই, জেড এক্স না, এক্স ওয়াই, কারণ পি জেড তো নিচ্ছি, তাহলে এটা হবে এক্স ওয়াই। তো এই হচ্ছে আমার পি অরবিটালের চেহারা। সো পি অরবিটালের দিকধর্মিতা আছে পি এক্স, পি ওয়াই, পি জেড, ডাম্বেল শেপে, এবং কোনটা কি বোঝায় আশা করি সবার এই চিত্রটা ক্লিয়ার। আশা করি সবার ক্লিয়ার। সো আমরা এখন যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে সমযোজী বন্ধন গঠনে অষ্টকের নিয়ম। আচ্ছা, এখন তুমি বলবে ভাইয়া বন্ধনে আমার এই জিনিসগুলো কি লাগবে? উত্তর হচ্ছে হ্যাঁ ভাই, এগুলো সবই লাগবে। সো আমরা ফার্স্টে অষ্টকের নিয়মটা দেখবো, আর এটা হচ্ছে ডুয়েট রুলস বা দ্বিত্ব নিয়ম বলে, ওইটা একটু দেখবো। সো আমরা এবার অষ্টকের নিয়মটা একটু দেখি। অষ্টকের নিয়ম জিনিসটা কি সেটা একটু বোঝানোর চেষ্টা করি তোমাদেরকে। ধরো খুবই কমন একটা এক্সাম্পল আছে, সেটা হচ্ছে মিথেন। কে আছে ভাই? মিথেন, খুব ভালো একটা এক্সাম্পল এটা, মিথেন। দেখো তোমাকে যদি বলা হয় এখানে কার্বনের ইলেকট্রন বিন্যাস তুমি যদি করো কি হবে? কার্বন হচ্ছে 6, তাহলে কি হবে 2, তারপর কি হবে 4, হ্যাঁ 4। এখন বন্ধনে অংশগ্রহণ করবে কোন শক্তি স্তর? আমরা কিন্তু জানি বাইরের শক্তি স্তর বন্ধনে অংশগ্রহণ করে, এটা কিন্তু আমরা জানি। তাহলে বাইরের শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? 4টা ইলেকট্রন আছে। আচ্ছা, এবার একইভাবে তুমি যদি একটু চিন্তা করো হাইড্রোজেনের বাইরে তুমি যদি ইলেকট্রনের বিন্যাস করো তাহলে কি হবে? হাইড্রোজেন হচ্ছে পারমাণবিক সংখ্যা 1, তাহলে এটা হচ্ছে 1। তাহলে হাইড্রোজেনের কয়টা শক্তি মানে বাইরের শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন আছে। তাহলে হাইড্রোজেন তার একটা ইলেকট্রন আছে, কার্বন তার 4টা ইলেকট্রন আছে। আমরা এখানে একটু ডট ডায়াগ্রাম মানে লুইস ডায়াগ্রাম বেসিক্যালি বলে, সো ডট আর ক্রস এই সিম্বল দিয়ে দেখার চেষ্টা করবো। ধরো আমি বললাম কার্বনের বাইরের শক্তি স্তরে কয়টা আছে? 4টা। সো আমি কার্বনের একটা কাজ করি, এইখানে 4টা ইলেকট্রনকে দিয়ে দিই,
চারটা ইলেকট্রনকে দিয়ে দিলাম। ধরো এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন, এই হচ্ছে আরেকটা ইলেকট্রন। ঠিক আছে, দিলাম চারটা ইলেকট্রন, বাইরের শক্তি স্তরে চারটা ইলেকট্রনকে দিলাম। হাইড্রোজেন কয়টা আসছে? চারটা, তার মানে চারটা হাইড্রোজেন আসবে। তো আমরা একটা কাজ করি, হাইড্রোজেন চারটা নিয়ে আসি। ধরো এই হচ্ছে হাইড্রোজেনের একটা ইলেকট্রন, আর এই হচ্ছে আমার হাইড্রোজেন, এই হচ্ছে হাইড্রোজেন, এই হচ্ছে আরেকটা হাইড্রোজেনের ইলেকট্রন, এইখানে হাইড্রোজেন, হাইড্রোজেনের আরও একটা ইলেকট্রন, এইখানে হাইড্রোজেন, হাইড্রোজেনের আরও একটা ইলেকট্রন। আচ্ছা, এবার আমরা এখানে বন্ধনটা গঠন করি। তুমি একটু খেয়াল করো, বন্ধনটা গঠন করি। তাহলে এখানে ইলেকট্রন শেয়ার হবে, এই যে ইলেকট্রন শেয়ার করলাম, এখানে ইলেকট্রন শেয়ার করলাম, এখানে ইলেকট্রন শেয়ার করলাম, এখানে ইলেকট্রন শেয়ার করলাম, এই যে বন্ধন গঠন করলাম, এই যে বন্ধন হয়েছে। এবার আমি যদি তোমাকে একটু জিজ্ঞেস করি, ভাইয়া তুমি একটু খেয়াল করো তো, কার্বনের এখানে ইলেকট্রন কয়টা হয়েছে, মানে বন্ধন গঠন করার পরে তুমি একটু খেয়াল করবা, কাউন্টিংটা খুবই ইম্পর্টেন্ট। এখানে ইলেকট্রন আছে হচ্ছে দুইটা, এখানে আছে দুইটা, চারটা, এখানে আছে দুইটা, কয়টা হলো? ছয়টা, এখানে আছে দুইটা, তাহলে টোটাল কয়টা হলো? কার্বনের বন্ধন গঠন করার পরে কয়টা হয়েছে? তুমি যারা বুঝতেছো না তাদের জন্য আমি এখানে একটু মার্ক করে দেখাই। ধরো এই যে এইখানে হচ্ছে দুইটা, তারপর এইখানে হচ্ছে আরও দুইটা, এইখানে হচ্ছে আরও দুইটা, এই যে চারটা, ছয়টা, তারপর এইখানে হচ্ছে আরও দুইটা, তাহলে কয়টা হয়ে গেল? আটটা হয়ে গেল। তাহলে তুমি টোটাল ইলেকট্রন কয়টা পাই গেলা? আটটা পাইলা। এই যে দেখো, আটটা ইলেকট্রন, সেট অফ ইলেকট্রন আটটা পাইলা। এবার তুমি যদি হাইড্রোজেনকে চিন্তা করো, হাইড্রোজেন কয়টা পাইছে দেখো তো একটু ভালো করে, দুইটা। এই হাইড্রোজেন কয়টা পাইছে? দুইটা পাইছে। এই হাইড্রোজেন কয়টা পাইছে? দুইটা পাইছে। এই হাইড্রোজেন কয়টা পাইছে? দুইটা পাইছে। তাহলে দেখো সবাই কিন্তু নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রনিক স্ট্রাকচারটা পাইছে। কেমনে? একটু খেয়াল করো, একটু খেয়াল করো। কার্বন বাইরে সে বন্ধন গঠন করার পরে কয়টা পাইছে? আটটা পাইছে। হাইড্রোজেন বন্ধন গঠন করার পরে কয়টা পাইছে? দুইটা পাইছে। এই বাইরের শক্তি স্তরে আটটা আছে কার ভাই? নিয়নের। তুমি কিন্তু জানো বাইরের শক্তি স্তরে নিয়নের আটটা আছে, 2 আর হচ্ছে 8। বাইরের শক্তি স্তরে দুইটা, এটা কার আছে? হিলিয়ামের। তুমি জানো হিলিয়ামের ইলেকট্রনিক বিন্যাস হচ্ছে 2। তাহলে তুমি দেখো বন্ধন গঠন করার পরে সবার চেহারা কার মতো হয়ে গেছে? তুমি একটু খেয়াল করে দেখো, বন্ধন গঠন করার পরে সবার চেহারায় কার মতো হয়ে গেছে? নিষ্ক্রিয় মৌলের মতো হয়ে গেছে। এটা কিন্তু আমরা পড়ছিলাম। বন্ধন গঠন করার পরে সবাই কি হতে চাবে? নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রনিক কাঠামো অর্জন করতে চাবে। তাহলে কার্বনের বাইরে কয়টা আছে? 8টা আছে। হাইড্রোজেনের বাইরে কয়টা আছে? 2টা আছে। তাহলে মোটামুটিভাবে সবাই কি আছে এখানে? স্টেবল আছে, সবাই নিষ্ক্রিয় মৌলের মতো কাঠামো অর্জন করছে। এবং কার্বন এই যে তার বাইরের শক্তি স্তরে বন্ধন গঠন করার পরে টোটাল ইলেকট্রন 8টা নিয়ে আসলো, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাকেই আমরা বলি হচ্ছে অস্টকের নিয়ম। সহজ ভাষায় বন্ধন গঠন করব, বন্ধন গঠন করার পরে আমি আমার ইলেকট্রনিক স্ট্রাকচারটা বা ইলেকট্রনিক কাঠামোটা নিষ্ক্রিয় মৌলের মতো বানাবো। কারণ নিষ্ক্রিয় মৌল হচ্ছে সবচেয়ে বেশি স্টেবল। আমরা বন্ধন গঠন করি কিন্তু স্টেবিলিটি পারপাসেই, মানে স্থায়িত্ব লাভ করব এই উদ্দেশ্যে। এখন আমি বন্ধন গঠন করলাম, বন্ধন গঠন করার পরে আমি স্থায়িত্ব লাভ করলাম না, তাহলে আমি বন্ধন গঠন করব না। সো আমি চিন্তা করব সবসময় আমার যে ইলেকট্রনিক কাঠামোটা আছে এটা যেন নিষ্ক্রিয় মৌলের মতো হয়। আচ্ছা, এবার আমরা যদি এটা বুঝে থাকি, তুমি কিন্তু এখানে অনেকগুলা ডায়াগ্রাম আঁকতে পারবা। আমি এক দুইটা এখানে দেখাচ্ছি মোটামুটি অস্টকের নিয়মের। ধরো এখানে এটাকে আমি একটু নিয়ে নিলাম এখানে। ধরো আমি এবার পরের যে এক্সাম্পলটা আছে এটা একটু চিন্তা করি। এটা ধরো একটা এক্সাম্পল আমরা করলাম, এক্সাম্পল 1। এখন ধরো 2 নাম্বার এক্সাম্পলে আসলাম। ধরো তোমাকে বললাম পানি, এটা কি করতে হবে? তো তুমি কিভাবে করবা? তুমি কিন্তু আগের টেকনিকই ফলো করবা, আগের টেকনিকই ফলো করবা। ফার্স্টে কি করবা? এখানে যারা যারা আছে তাকে তুমি ভাগ করবা। অক্সিজেন, এটার ইলেকট্রনিক বিন্যাস কত? 2, 6। ঠিক আছে। হাইড্রোজেন, এটার ইলেকট্রনিক বিন্যাস কত? হাইড্রোজেন, এটার ইলেকট্রনিক বিন্যাস হচ্ছে 1। তাহলে যখন বন্ধন গঠন হবে, আমি কিন্তু এখানে প্রপার মেনটেন করতেছি না, বন্ড অ্যাঙ্গেল মেনটেন করতেছি না। তাহলে অক্সিজেনের বাইরে কয়টা দিব আমরা? 6টা দিব, 6টা দিব। 1, 2, কারণ কি বাইরের শক্তি স্তরে এখানে কয়টা আছে? 6টা আছে। হাইড্রোজেনের বাইরের শক্তি স্তরে কয়টা আছে? হাইড্রোজেনের বাইরের শক্তি স্তরে কয়টা আছে? একটা আছে। সো ওই জিনিসটাই, তাহলে 6টা দিব। তাহলে 2, 4, তারপর এখানে কি 6, এই যে 6টা দিলাম, 6টা দিলাম, 6টা দিলাম। এবার হাইড্রোজেনের কয়টা দিব ভাই? হাইড্রোজেন কয়টা আসছে? এখানে 2টা, তাহলে 2টা হাইড্রোজেন ক্রস সিম্বল, এইখানে হাইড্রোজেন, এখানে কি ভাই? ক্রস সিম্বল। ডট আর ক্রস দিয়ে বেসিক্যালি ইলেকট্রনকে বোঝাচ্ছি। এটা হচ্ছে লুইস সিম্বল। তাহলে এখানে বন্ধনটা হবে আর এইখানে বন্ধনটা হবে। তুমি একটু খেয়াল করো, এইবার তুমি একটু খেয়াল করো অক্সিজেনের বাইরে ইলেকট্রন কয়টা হয়েছে? তুমি একটু খেয়াল করো, তুমি নিজেই বলো অক্সিজেন আর হাইড্রোজেনের বাইরে কয়টা হয়েছে? তুমি কিন্তু বলতে পারবা, তুমি কিন্তু ইজিলি বলতে পারবা। অক্সিজেনের বাইরে কয়টা হয়েছে? তুমি একটু গুনো ভাইরা। দেখো 2, 4, কয়টা হচ্ছে? 4, 2 আর এই হচ্ছে 2, 4, আর এখানে আছে 2টা, 6টা, আর এখানে আছে 2টা, 8টা, মানে ইলেকট্রন শেয়ার হয়েছে। তাহলে অক্সিজেনের বাইরে কয়টা আছে? 8টা আছে। একইভাবে তোমাকে যদি বলা হয় হাইড্রোজেনের বাইরে কয়টা আছে? হাইড্রোজেনের বাইরে দেখো, এই যে দেখো 2, আর এখানে কি আছে? 2, এই যে দেখো 2টা হয়ে গেছে।
সো আশা করি তুমি বুঝতেছো যে সবাই কি পায়ে গেছে, নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রনিক কাঠামো পায়ে গেছে এবং এখানে বন্ধনটা গঠন হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে আরও একটা দুটো এক্সাম্পল একটু করে ফেলি। চলো এবার হচ্ছে আমরা যদি এক্সাম্পল 3 নম্বরে আসি। ধরো 3 নাম্বার এক্সাম্পলটাই আসলাম, ধরো অ্যামোনিয়া। হ্যাঁ, এবার কিন্তু আমরা একটু তাড়াতাড়ি আঁকতে পারবো এই জায়গাটায়, কারণ আমরা মোটামুটি বুঝে গেছি জিনিসটা। তো অ্যামোনিয়ার ক্ষেত্রে কি দিব, নাইট্রোজেনের বাইরে কয়টা থাকে, তুমি নাইট্রোজেনের বাইরে, নাইট্রোজেন হচ্ছে 7, তাহলে কি হবে 2, তারপর কি 5, তারপর হাইড্রোজেনের বাইরে কয়টা থাকে, একটা, তাহলে হাইড্রোজেনের ইলেকট্রনিক বিন্যাস হচ্ছে 1, তাহলে নাইট্রোজেনের বাইরে কয়টা দিবা ভাই, নাইট্রোজেনের বাইরে কয়টা দিবা, 5টা দিবা, তাহলে নাইট্রোজেনের বাইরে 5টা দিব, 1 2, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 5। হাইড্রোজেন কয়টা আসছে এখানে, হাইড্রোজেন আসছে 3টা, তাহলে আমরা 3টা হাইড্রোজেনকে নিয়ে আসি। চলো 3টা হাইড্রোজেনকে নিয়ে আসি। একটা, আমি কিন্তু এখানে প্রপার বন্ড অ্যাঙ্গেল মেনটেন করে আঁকতেছি না, বাট আমি এখানে তো বন্ড অ্যাঙ্গেল এখনো পড়ি নাই, যার জন্য আমি প্রপার বন্ড অ্যাঙ্গেল মেনটেন করতেছি না, আমরা র্যান্ডম যে স্ট্রাকচারগুলো আছে সেটা আঁকতেছি, বাট এটার চেহারা কিন্তু এরকম না, অ্যাকচুয়ালি এটা কিন্তু চেঞ্জ হবে। হ্যাঁ, সো এই হচ্ছে বন্ধন, এই হচ্ছে বন্ধন। তুমি দেখো এবার নাইট্রোজেনের বাইরে কয়টা আসছে আফটার বন্ডিং, নাইট্রোজেনের বাইরে কয়টা আসছে, নাইট্রোজেনের বাইরে কয়টা আছে গুণ, দেখো 2 4 6 8, নাইট্রোজেনের বাইরে কয়টা চলে আসছে, 8টা চলে আসছে। হাইড্রোজেনের বাইরে কয়টা চলে আসছে, এই যে দেখো 2টা চলে আসছে। এখন তোমার মাথায় আশা করি কিছুটা বুঝতে পারছো যে অষ্টকের নিয়ম যে ব্যাপারটা, এটা কিভাবে কি হয়। এখন সো বন্ধন হইতেছে, এখন তোমাদেরকে আমি একটা ছোট্ট প্রশ্ন করি, এই যে ইলেকট্রন ইলেকট্রন মিলতেছে, তুমি দেখো ইলেকট্রন ইলেকট্রন কি হইতেছে, মিলতেছে না, হ্যাঁ ভাই মিলতেছে। তাহলে এই যে দেখো এখানে কিন্তু একটা ছোট্ট করে মিক্স হচ্ছে, দুইজন মিলে যাচ্ছে। তুমি যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, আমি যদি একটু অরবিটাল ডায়াগ্রামটা দিয়ে তোমাকে দেখানোর চেষ্টা করি, তাহলে তুমি হয়তো আমার সাথে একটু একমত হবা। একটু খেয়াল করো, একটু খেয়াল করো, একটু ধরো আমি যদি এইবার এইখানে একটু ডিটেলসে চিন্তা করি, ধরো নাইট্রোজেন 7, এবার আমি বক্স ডায়াগ্রামে চলে যাব, ধরো 1s2, তারপর কি আছে 2s2, তারপর কি আছে ভাইয়া 2p3, এরকম না জিনিসটা, হ্যাঁ ভাই এরকমই তো আমি জানি, হ্যাঁ আসলেই কিন্তু এরকম। তাহলে এখানে ইলেকট্রন আছে কয়টা, 2টা, তাহলে এটা হচ্ছে 1s2, 1s2, তারপর এখানে কি আছে 2s2, তারপর এখানে কি দিই আমরা 2p3, এটাই তো তার ইলেকট্রনিক বিন্যাস, হ্যাঁ ভাই এটাই তার ইলেকট্রনিক বিন্যাস। এখন তুমি যদি এখানে চিন্তা করো 2p-তে ইলেকট্রন কয়টা আছে, 3টা আছে, তাহলে 2p-তে 3টা ইলেকট্রন আছে, আমি 3টা ইলেকট্রন আগে দিই, 1 এখানে দিব, তার ঘর 3টা, তাহলে এইখানে দিলাম একটা ইলেকট্রন, এখানে দিলাম একটা ইলেকট্রন, এখানে দিলাম একটা ইলেকট্রন। এখন ভাইয়া বন্ধন গঠন করবে কোনরা, যারা বেজোড় ইলেকট্রন আছে, আনপেয়ার্ড ইলেকট্রন সবসময় বন্ধন গঠন করে। তুমি এভাবে সিম্পলি চিন্তা করো, যারা বন্ধন গঠন করবে তাদের অবশ্যই আনপেয়ার্ড হইতে হবে, কারণ একটা অরবিটালের মধ্যে 2টা ইলেকট্রন থাকতে পারে। সো তুমি যদি এখানে একটু চিন্তা করো, এইখানে একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, হ্যাঁ, যে ভাই এই যে দেখো এই যে এই জায়গাটা ইলেকট্রন এখানে কয়টা আছে, 2টা আছে, তাহলে সে কি আর বন্ধন গঠন করার মতো সিচুয়েশনে আছে এই অরবিটালে, না ভাই 2টাই থাকতে পারে, 2টা ইলেকট্রনই আছে, সো বন্ধন গঠন করবে না। তাহলে এই যে এইখানে যারা আছে, এইখানে একটু খেয়াল করো, এইখানে যারা আছে সবাই কিন্তু অযুগ্ম বা আনপেয়ার্ড ইলেকট্রন, তাহলে তারা কি করবে, বন্ধন গঠন করবে। হাইড্রোজেন কয়টা আসবে, 3টা, তাহলে এবার আমরা 3টা হাইড্রোজেনকে নিয়ে আসবো, মনোযোগ দিও ভাইরা, 3টা হাইড্রোজেনকে নিয়ে আসবো। ধরো এখানে একটা হাইড্রোজেনকে আনলাম, এইখানে একটা হাইড্রোজেনকে আনলাম, এখানে একটা হাইড্রোজেনকে আনলাম, এখানে কিন্তু ইলেকট্রন শেয়ার হবে, কি হবে, ইলেকট্রন শেয়ার হবে। তাহলে হাইড্রোজেন কি করবে, তার একটা ইলেকট্রনকে দিবে, এই যে দেখো হাইড্রোজেন একটা ইলেকট্রনকে দিলাম, এখানে দেখো হাইড্রোজেনের একটা ইলেকট্রনকে দিলাম, এখানে হাইড্রোজেনের একটা ইলেকট্রনকে দিলাম। এই জিনিসটাই কিন্তু তোমরা আগের পেজে দেখছিলা, একটু খেয়াল করে দেখো, হাইড্রোজেন এই যে দেখো ইলেকট্রন দিচ্ছে, তার সাথে বন্ধন শেয়ার করছে, সরি এখানে দেখো বন্ধন শেয়ার করছে, এখানে দেখো বন্ধন ইলেকট্রন শেয়ার করে বন্ধন গঠন করছে। তাহলে এই জিনিসটাই কিন্তু তুমি এখানে করতেছো। এখন তোমাকে যদি বলা হয়, একটু খেয়াল করো, এখানে কিন্তু একটা বন্ধন হয়েছে, এই যে বন্ধন হয়েছে, এখানে কিন্তু কি হয়েছে, বন্ধন হয়েছে, এখানে কিন্তু কি হয়েছে, বন্ধন হয়েছে না, হ্যাঁ ভাই বন্ধন হয়েছে। এখন তোমার যদি জিজ্ঞেস করি এখানে কোন কোন অরবিটালের মিশ্রণ হয়েছে, তুমি কিন্তু বলতে পারবা। দেখো হাইড্রোজেনের কোন অরবিটাল থাকে, তুমি দেখো হাইড্রোজেনের কোন অরবিটাল থাকে, হাইড্রোজেন হচ্ছে 1, তাহলে এটাকে কি বলবো আমরা, 1s1। আমি কিন্তু অষ্টকের নিয়মটা এই জন্যই পড়াইছি, যে এখানে তোমাকে এটা বোঝা যে কোন কোন অরবিটালের মিশ্রণটা হইতেছে, এটা জাস্ট খেয়াল করা। তাহলে তুমি একটু খেয়াল করো তো, হাইড্রোজেনের হচ্ছে এস অরবিটাল, তুমি একটু খেয়াল করো, হাইড্রোজেনের হচ্ছে এস অরবিটাল, এই হাইড্রোজেনের হচ্ছে এস অরবিটাল, এই হাইড্রোজেনের হচ্ছে এস অরবিটাল। এখানে সে মিশতেছে কার সাথে, তুমি বলবা ভাই মিশতেছে সে px এর সাথে, সে মিশতেছে py এর সাথে, সে মিশতেছে pz এর সাথে। তাহলে তুমি একটু খেয়াল করো, এস অরবিটাল আর পি অরবিটালের এখানে একটা যোগসূত্র হচ্ছে, তাহলে এস অরবিটাল আর পি অরবিটালের একটা যোগসূত্র হচ্ছে, মানে এস অরবিটাল আর পি অরবিটাল কি হয়ে যাচ্ছে, মিলে যাচ্ছে। দেখো এস অরবিটাল আর পি অরবিটাল মিলতেছে, দেখো ওভারল্যাপ করতেছে, এই যে মিলে যাচ্ছে, ইলেকট্রন শেয়ার করে তারা দুইজন অ্যাটাচড হচ্ছে, এই জিনিসটাকেই আমরা বলি হচ্ছে ওভারল্যাপ। ওভারল্যাপ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা কি ভাইয়া, এটার বাংলা কি, অধিক্রমণ। অধিক্রমণ এটা কখন হবে, সব জায়গায় হবে মোটেও না ভাইয়া, এটা শুধুমাত্র সমযোজী বন্ধনের ক্ষেত্রে হবে, কোভালেন্ট
বন্ডিং, কোভালেন্ট বন্ড, বাংলায় হচ্ছে সমযোজী বন্ধন। আরও যদি তুমি ডিটেলসে বলো, যেইখানে ইলেকট্রন শেয়ার হবে সেইখানেই তুমি এই বান্দাকে পাবা। এই ওভারল্যাপ জিনিসটা তুমি সেখানেই পাবা যেখানে ইলেকট্রন শেয়ার হবে বা কোভালেন্ট বন্ড হবে, সেই জায়গাটায় তুমি পাবা। তোমরা কি আশা করি কিছুটা বুঝতে পারতেছো যে ওভারল্যাপ জিনিসটা কি? দুইটা অরবিটালের মিশ্রণ। তাহলে এইখানে আমরা কি বলতে পারি সহজ ভাষায়? এখানে আমরা কি বলতে পারি, বন্ধনের আগে যে দুটো অরবিটালের ইলেকট্রন শেয়ারের যে পুরো প্রসেসটা, সেই প্রসেসটাকে আমরা কি বলতেছি? ওভারল্যাপ বলতেছি। তাহলে এটা একটা প্রসেস, ইউ ক্যান সে এটা একটা প্রসেস। এটা একটা প্রসেস। এই প্রক্রিয়া কি তৈরি হয়? এই প্রক্রিয়া কি তৈরি হয়? প্রসেসের মাধ্যমে তুমি কিছুটা আউটপুট পাবা। আউটপুটটা কি পাবা? বন্ড পাবা, বন্ধন পাবা। সো এটাও একটু খেয়াল রাখতে হবে। কোভালেন্ট বন্ডিং এর যে আমরা বন্ডটা পাই, এটা পুরাটাই বেসিক্যালি হচ্ছে ওভারল্যাপের মাধ্যমেই তৈরি হয়। এটা একটু খেয়াল রাখতে হবে। আশা করি তোমরা কিছুটা ধরতে পারছো যে যখন অষ্টকের নিয়ম পড়বা তখন কিন্তু তোমার একটু আইডিয়া হচ্ছে যে আমাকে এখানে ওভারল্যাপ নিয়ে পড়াশোনা করতে হবে। আমি কিন্তু অধিক্রমণই পড়তেছিলাম, এই জন্য কিন্তু আমি তোমাকে অরবিটালের আকার আকৃতি পড়াইতেছিলাম। নাও চলো আমরা হচ্ছে এইবার একটু দেখো, যে জিনিসগুলো একটু দেখতেছিলাম সেই স্ট্রাকচারগুলো এটার মধ্যে একটু চেষ্টা করি বানানোর। দেখো 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 ভাইরা, সবাই একটু দেখো। ধরো হাইড্রোজেন অণু গঠন, ওভারল্যাপটা একটু বোঝার চেষ্টা করো, ওভারল্যাপটা একটু বোঝার চেষ্টা করো। আমি তোমাদেরকে একদম ডিটেইলসে শেখাবো। ধরো হাইড্রোজেন হচ্ছে 1, ঠিক আছে? তাহলে এখানে কি হবে? তুমি কি বলবা? 1s1, বুঝো ভালো করে। 1s1, 1s1, 1s1। আচ্ছা, তাহলে হাইড্রোজেন অণু এটার মানে কি ভাইয়া? H2, H2। তুমি যদি একটু চিন্তা করো হাইড্রোজেন অণুর এটার বন্ধনটা তুমি কিভাবে লেখো? এই যে দেখো হাইড্রোজেন, হাইড্রোজেন। তোমার মাথায় একটা প্রশ্ন আসতে হবে, ভাই আপনি এখানে একটা হাত কেন দিচ্ছেন? মানে একটা হাত বলতে এখানে বন্ধনে এরকম ব্যালেন্সে এক কেন দিচ্ছেন? এটা আমরা পড়বো, যখন বন্ড অর্ডার পড়বো তখন এটা বুঝাবো কেন এখানে একটা টান দেই, কখন আমি 2টা টান দিব, কখন আমি 3টা টান দিব, এগুলো সব ব্যাখ্যা আছে, বুঝাবো ইনশাল্লাহ। তাহলে হাইড্রোজেন 1, তাহলে আরও একটা হাইড্রোজেন কিন্তু লাগবে আমার কিন্তু 2টা হাইড্রোজেন লাগবে এখানে। তাহলে আমি আরেকটা হাইড্রোজেন নিয়ে নিব, আরেকটা হাইড্রোজেন কি করব? নিয়ে নিব, সরি। তাহলে 1s1। এবার এই দুইজন কি হয়ে যাবে বলো তো? এই দুইজন মিক্স হবে। এই যে ভাই এই s অরবিটাল আর হচ্ছে এইখানে যে s অরবিটাল আছে, এটা কি হবে? মিক্স হবে। এইখানে দুটো s অরবিটাল কি হবে? মিক্স হবে। তাহলে দেখো মিক্স হয়ে যে বন্ধন গঠন করতেছে সেখানে ইলেকট্রন কয়টা? 2টা। তাহলে এখন আমি যদি বলি s অরবিটালের শেপ কি রকম, তোমার কি মনে আছে? তোমার কি মনে আছে? তুমি বলবা হ্যাঁ ভাই আপনি তো পড়াইছেন s অরবিটালের আকার হচ্ছে গোলাকৃতির। তাহলে এটা একটা গোলাকৃতির s অরবিটাল, গোলাকৃতির নট বৃত্তাকার। তাহলে আরেকটা s অরবিটাল একটু নিয়ে নিই এখানে, এটা হচ্ছে আরেকটা s অরবিটাল গোলাকৃতির, ঠিক আছে? এই যে নিয়ে নিলাম। এই যে একটা জিনিস খেয়াল করো, তোমরা একটু খেয়াল করো, তোমরা জাস্ট একটু ঠান্ডা মাথায় খেয়াল করো, দুটো s অরবিটাল কি হয়ে গেছে? মিক্স হয়ে গেছে, মিলে গেছে। মানে অনেকটা এরকম একটা রিং এর ভিতর আর একটা রিং আমরা যেরকম বাসায় মানে অ্যাড করে করে বানাইতে থাকি না, চেইন যেভাবে বানাই, একটা চেইনের ভিতর আরেকটা চেইন, একটা রিং এর ভিতর আরেকটা রিং, অথবা আমরা যারা আংটি পরি একটা আংটির ভিতর আরেকটা আংটিকে অ্যাটাচ করা, ওইভাবে তুমি চিন্তা করতে পারো, চিন্তা করতে পারো। তাহলে এখানে কি হয়ে গেছে? এই যে দেখো, এটা একটা s অরবিটাল, এটাও কি হয়ে গেছে? একটা s অরবিটাল। এটা কি হয়ে গেছে? s অরবিটাল। এখানে ইলেকট্রন কয়টা? এখানে ইলেকট্রন কয়টা ভাই? এখানে ইলেকট্রন কয়টা? 2টা। একটা হচ্ছে হাইড্রোজেনের একটা পরমাণুর, আরেকটা ইলেকট্রন কার? আরেকটা ইলেকট্রন কার? আরেকটা হচ্ছে আরেকটা হাইড্রোজেন পরমাণু। এই যে দেখো ভাইয়া বন্ধন হয়ে গেছে। ইলেকট্রন কয়টা? 2টা হয়ে গেছে। দেখো হাইড্রোজেন অণু গঠন হয়ে গেছে। এখানে কিন্তু মিশ্রণের ওভারল্যাপ যেটা হয়েছে সেটা কি হয়েছে? s প্লাস s ওভারল্যাপ হয়েছে। এগুলো একটু খেয়াল রাখো, আমরা একটু পরে বলবো। এখানে যে ওভারল্যাপটা হয়েছে এটা কি হয়েছে? s প্লাস s ওভারল্যাপ। এটা একটু খেয়াল রাখো, আমরা এগুলো পরে এক্সপ্লেন করবো যে s প্লাস s ওভারল্যাপ বলতে কি বোঝায়, কখন s প্লাস s ওভারল্যাপ হবে। বাট এখানে বোঝাই যাচ্ছে দুইটা মিলে গেছে এবং s প্লাস s ওভারল্যাপ হয়েছে। এবং এখানে ইলেকট্রন কয়টা আছে? 2টা আছে। ঠিক আছে? সবার ঠিক আছে? সবার ঠিক আছে? হাইড্রোজেন অণু গঠন মোটামুটি ক্লিয়ার। এবার দেখো আমরা তাহলে যদি অক্সিজেন অণুটা গঠন করি তাহলে তুমি আরেকটু বুঝতে পারবো। দেখো ভাইরা একটু খেয়াল করো, অক্সিজেন অণু গঠন O8। তাহলে আমি একটা কাজ করি, এটার ইলেকট্রনিক স্ট্রাকচারটা দাঁড় করে ফেলি। 1s2, তারপর হচ্ছে 2s2, তোমাদেরকে একটু আগে যেটা বুঝাইছিলাম, তারপর হচ্ছে 2p4। তাহলে 1s2, 2s2, তারপর হচ্ছে 2p4, তাহলে 1, তারপর হচ্ছে 2। ঠিক আছে? সো আমি এখানে ইলেকট্রনগুলো বসাই দিই, 2টা, তারপর হচ্ছে 1 খুন্ডের নীতি, 2, 3, তারপর হচ্ছে 4। এখন ইলেকট্রনের বন্ধন গঠন করে কারা? মনে আছে? তোমাদেরকে শিখাইছিলাম বন্ধন গঠন করে হচ্ছে যারা আনপেয়ার্ড অবস্থায় থাকে। আনপেয়ার্ড অবস্থায় থাকে তারাই কিন্তু বন্ধনটা গঠন করে, যারা আনপেয়ার্ড অবস্থায় থাকে। তাহলে এরা হচ্ছে আনপেয়ার্ড অবস্থায় আছে, এরা কিন্তু আনপেয়ার্ড অবস্থায় নাই। আমি এইটা না দিই, নাহলে আবার আরেকটা মনে হবে। সো এইখানে হচ্ছে এরা আনপেয়ার্ড অবস্থায় আছে। তাহলে এখন কয়টা হাইড্রোজেন আসবে? সরি, আরেকটা অক্সিজেন আসবে। তুমি একটু খেয়াল করে দেখো, O2। তাহলে কয়টা অক্সিজেন আসবে? 2টা অক্সিজেন আসবে। কয়টা অক্সিজেন আসবে? 2টা অক্সিজেন। তাহলে আরেকটা অক্সিজেন পরমাণু আমি এখানে নিয়ে নিই, তাহলে তুমি বুঝবা। দেখো আরেকটা অক্সিজেন অণু আমি নিয়ে নিলাম আগের মতোই। এখানে একটা বাষ্কু, 1s2, 2s2, তারপর হচ্ছে 2p4। ঠিক আছে? সো এখানে 1s2,
তারপর হচ্ছে 2s2। আমি কিন্তু এগুলো পরে আরও ডিটেলসে বুঝাবো, টেনশন নাই, এগুলো সব বুঝবো, কোনো প্যারাই নেই। হ্যাঁ, এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। তাহলে 1 2 3 তারপর হচ্ছে 4। এবার তুমি একটু ঠান্ডা মাথায় খেয়াল করো তো, এখানে দুইটা ইলেকট্রন আছে, এখানে আবার দুইটা ইলেকট্রন আছে। এখন ওভারল্যাপটা কার কার মধ্যে হবে? তুমি বলবা ভাই আনপেয়ার্ড ইলেকট্রন যারা যারা আছে তাদের মধ্যে ওভারল্যাপ আপনি করবেন, এছাড়া তো আপনি পারবেন না। ওভারল্যাপ আপনি পারবেন? উত্তর হচ্ছে না। তাহলে এখন একটু খেয়াল করো, একটু খেয়াল করো, আমি একটা রেড পেন নেই এখানে। তাহলে এই যে দেখো, এই যে দেখো, এই ইলেকট্রন আর এই ইলেকট্রন কি হবে? ওভারল্যাপ হবে, ওভারল্যাপ হবে। হ্যাঁ ভাই। আর এইখানে এই ইলেকট্রন আর এই ইলেকট্রন কি হবে? ওভারল্যাপ হবে, ওভারল্যাপ হবে, হবে ভাই, হবে 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 ভাইয়া, এই দুটো ইলেকট্রন ওভারল্যাপ হবে। এখন দেখো তো এখানে ওভারল্যাপটা কি হচ্ছে? তুমি বলবো ভাই এখানে ওভারল্যাপ হচ্ছে, এখানে ওভারল্যাপ হচ্ছে, আমি দেখতেছি এখানে পি প্লাস পি এর ওভারল্যাপ হচ্ছে, পি প্লাস পি এর ওভারল্যাপ হচ্ছে। বন্ধন কয়টা গঠন হবে এখানে? বন্ধন কয়টা গঠন হবে? দুইটা বন্ধন গঠন করবে। এখানে পি প্লাস পি ওভারল্যাপ হচ্ছে, পি প্লাস পি ওভারল্যাপ হচ্ছে। বন্ধন কয়টা হয়েছে? বন্ধন কিন্তু এখানে দুইটি। পি প্লাস পি ওভারল্যাপ কয়টা হয়েছে? দুইটা হয়েছে। দেখো এই যে একটা ওভারল্যাপ, এরা মিলে যাবে, এরা মিলে যাবে। তাহলে এখন যখন দুইটা ওভারল্যাপ হয়েছে তখন এখানে বন্ধন কয়টা হবে? এখানে কিন্তু বন্ধনও কি হবে? দুইটা হবে। এরকম দুইটা বন্ধন হবে এখানে। এই জন্য কিন্তু আমরা দুইটা বন্ধন দিছি এইখানে অক্সিজেন অণুর মধ্যে, কিন্তু আমরা এই জন্য O2 বলি, এবং এখানে বন্ধন কয়টা দিই? দুইটা দিই। আশা করি কিছুটা 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 আমাদের একটু চোখ খুলতেছে যে এখানে পি প্লাস পি ওভারল্যাপ কেন হয়েছে, কেন আমি এখানে দুইটা বন্ধনই দিছি, কারণ এখানে দুইটা ওভারল্যাপ হয়েছে, O2 অণু গঠন হয়েছে। আশা করি মোটামুটি আমার একটা আইডিয়া হইতেছে জিনিসটা। ওকে, O2 অণু এভাবে গঠন হয়। আচ্ছা, এটা কিন্তু ইলেকট্রনিক স্ট্রাকচারও তুমি আঁকতে পারবা, খুবই সহজ। দেখো একটা অক্সিজেন অণুর বাইরে কয়টা থাকে? 6টা থাকে। তুমি কিন্তু ইলেকট্রনিক স্ট্রাকচারও আঁকতে পারবা। এই যে দেখো 6টা আঁকলাম। আরেকটা অক্সিজেন অণু যেটা আছে, মানে অক্সিজেন পরমাণু, একটা অক্সিজেন পরমাণুতে অণুতে তো দুইটা অক্সিজেন থাকে না, পরমাণু। সো এইরকম থাকে, একটা অক্সিজেন অণুতে দুইটা অক্সিজেন পরমাণু থাকে। সো দুইটা অক্সিজেন পরমাণুর ইলেকট্রনিক স্ট্রাকচার যদি এভাবে তুমি চিন্তা করো, তাহলে এই যে এখানে ইলেকট্রন শেয়ার হয়েছে, এইখানে ইলেকট্রন শেয়ার হয়েছে, একই জিনিস। তুমি দেখো এই জিনিসটাই আমি এখানে আঁকছি, এটাই আমি এখানে আঁকছি। সো তুমি এটা এইভাবেও চিন্তা করতে পারো। সেমভাবে কিন্তু তুমি হাইড্রোজেন অণুটাকে ওইভাবে চিন্তা করতে পারতা। দেখো, পারতা না? হ্যাঁ ভাইয়া পারতাম। এই হচ্ছে একটা হাইড্রোজেন পরমাণু, এই হচ্ছে আমার আরেকটা হাইড্রোজেন পরমাণু। তাহলে এইখানে কি হয়েছে? তাদের মধ্যে একটা বন্ধন হয়েছে, এই যে বন্ধনটা হয়েছে, ইলেকট্রন শেয়ার হয়েছে। তুমি চাইলে এইভাবেও চিন্তা করতে পারো, একই জিনিস। মানে আমি জাস্ট তোমাদেরকে বুঝাইতে চাচ্ছি কি কি ওভারল্যাপ হচ্ছে, এটা জাস্ট বুঝাইতে চাচ্ছি। আচ্ছা, এবার দেখো নাইট্রোজেন অণুর গঠন। নাইট্রোজেন অণুর গঠন, তাহলে নাইট্রোজেন অণু কীরকম ভাইয়া? N2। তাহলে এইবার তোমরা একটু ঠান্ডা মাথায় নিজেরা আমার এই জিনিসটা না দেখে তোমরা ভিডিওটা পজ করে একটু নিজেরা করে ফেলো তো, দেখো পরে আমার সাথে মিলায় নাও। তাহলে এইখানে কি হবে? 1s2, 1s2, তারপর হচ্ছে 2s2, তারপর হচ্ছে 2p3, 2p3। সো এখানে কি দিব? 1s2, 2s2, 1s2, 2s2, তারপর হচ্ছে 2p3। তাহলে 1s এ কয়টা ইলেকট্রন থাকবে? দুইটা ইলেকট্রন থাকবে, দিয়ে দিই দুইটা ইলেকট্রন, 1 2। 2s এ দুইটা ইলেকট্রন, 2p তে তিনটা ইলেকট্রন দিয়ে দিলাম। আচ্ছা, একইভাবে তুমি আরেকটা নাইট্রোজেন পরমাণু নিবা, নাইট্রোজেন 7। তাহলে এইখানে তুমি আগের মতোই যদি 1s2, 1s2, তারপর ধরো 2s2, তারপর হচ্ছে ধরো 2p3, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে মোটামুটি। তাহলে ইলেকট্রনগুলো দিয়ে দেবো, 1s2, তারপর হচ্ছে 2s2, তারপর হচ্ছে 2p3। আচ্ছা, সো এবার আমরা যদি এইখানে ওভারল্যাপটা দেখি, খেয়াল করে দেখো, এই যে একটা ওভারল্যাপ, একটা ওভারল্যাপ হচ্ছে, একটা ওভারল্যাপ, একটা ওভারল্যাপ পাই গেলাম, একটা ওভারল্যাপ পাই গেলাম, একটা ওভারল্যাপ পাইলাম। এটার আরেকটা ওভারল্যাপ হচ্ছে, এই পাইলাম, এই পাইলাম, 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 এই দেখো আরেকটা ওভারল্যাপ পাইলাম। এখানে তাহলে কি কি ওভারল্যাপ হচ্ছে একটু খেয়াল করো তো, এটা কিন্তু 2p3, সরি এটা কিন্তু কি আমার 2p3। তাহলে এইখানে যে ওভারল্যাপ হচ্ছে এটা কি ওভারল্যাপ হচ্ছে? p প্লাস p ওভারল্যাপ হচ্ছে, p প্লাস p ওভারল্যাপ হচ্ছে। এবং ওভারল্যাপ নাম্বার কয়টি? এখানে ওভারল্যাপ কয়টা হচ্ছে? 3টি হচ্ছে। তাহলে এখানে বন্ধন কয়টা দিবা? তুমি একটু খেয়াল করে দেখো, এখানে ওভারল্যাপ দিছিলা 2টা, বন্ধন দিছিলা 2টা, এখানে ওভারল্যাপ দিছিলা একটা, বন্ধন দিছো একটা। তুমি কি খেয়াল করতে পারছো? তাহলে এখানে ওভারল্যাপ 3টা হয়েছে, তাহলে এখানে বন্ধন কয়টা দিবা? নাইট্রোজেন আর নাইট্রোজেনের মধ্যে তুমি কয়টা বন্ধন দিবা? 3টা বন্ধন দিবা। যদিও এখানে বন্ড অর্ডার দিয়েও পরে ব্যাখ্যা করবো আমরা এটা, বাট আপাতত মোটামুটি বোঝাই যাচ্ছে যেহেতু 3টা ওভারল্যাপ হচ্ছে তাহলে 3টা বন্ধন থাকবে। মানে কি জিনিসটার দেখো, আমি যদি এখানে ইলেকট্রনিক স্ট্রাকচারটা আঁকি, নাইট্রোজেন পরমাণুর বাইরে কয়টা থাকে? 3টা থাকে, 1 2 3, এই যে দিলাম। আরেকটা নাইট্রোজেন পরমাণু এখানে আঁকলাম, আরেকটা নাইট্রোজেন পরমাণুর বাইরে কয়টা থাকে? 5টা। নাইট্রোজেন পরমাণুর বাইরে করা থাকে 2 আর এখানে 3, 5টা। এই দেখো 2, তারপর কি হবে? 3 4
5। এবার দেখো আমরা যদি এটাকে একটু চিন্তা করি, এই যে এখানে একটা বন্ধন, এইখানে একটা বন্ধন, এইখানে একটা বন্ধন, এই যে দেখো এই জিনিসটাই আমি এখানে লিখছি। এটা হচ্ছে ইলেকট্রনিক স্ট্রাকচারে তুমি যদি চিন্তা করো তাহলে এটা এরকম হবে, আর যদি তুমি বন্ধন দিয়ে লিখতে চাও এটা এরকম হবে। তাহলে পুরো জিনিসটা যদি আমি সামারি করতে চাই তাহলে কি দাঁড়াইলো যে আমরা যদি নাইট্রোজেন অণুকে চিন্তা করি ওভারল্যাপ হয় P+P, অক্সিজেন অণুকে চিন্তা করলে এখানেও P+P, আবার যখন হাইড্রোজেন অণু চিন্তা করতে তখন এখানে ওভারল্যাপ হচ্ছে S+S। এবার দেখো তোমরা নাইট্রোজেন অণুর মধ্যে P+P ওভারল্যাপ হচ্ছে 3টা, অক্সিজেন অণুর ক্ষেত্রে P+P ওভারল্যাপ হচ্ছে 2টা, হাইড্রোজেনের ক্ষেত্রে S+S ওভারল্যাপ হচ্ছে একটা। এই যে ভাই ওভারল্যাপ হচ্ছে, এদের কি কোনো স্পেশাল নাম আছে? উত্তর হচ্ছে হ্যাঁ, এদের নাম আছে। সো আমি এই নামটা একটু দেখে ফেলবো, চলো। সো এদের কি কোনো নাম আছে? উত্তর হচ্ছে হ্যাঁ ভাইয়া, এদের নাম আছে। সো এই নামগুলো আমরা একটু দেখব। এখন আমরা এই জিনিসটা একটু পড়াশোনা করব। দেখো আমরা একটু মনোযোগ দিও ভাইরা, আমরা অরবিটাল কয়টা পড়লাম? 2টা আপাতত, S আর P, 2টা অরবিটাল পড়ছিলাম। মনোযোগ দিও ভাইরা, এখান থেকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট কথাবার্তা শুরু হয়ে যাবে। ওকে, এবার এই অরবিটালগুলোর মধ্যে ওভারল্যাপ কি ভাইয়া? ওভারল্যাপ জিনিসটা কি তুমি আশা করি একটু হলেও আইডিয়া পাইছো। এতক্ষণ আমি কিন্তু এই ওভারল্যাপ বা অধিক্রমণ কথাটাই বলতেছিলাম বারবার। ওভারল্যাপ কিভাবে হইতে পারে? ওভারল্যাপ হইতে পারে দুইভাবে, একটা হইতে পারে সামনাসামনি, একটা হইতে পারে সামনাসামনি, আরেকটা হইতে পারে ভাইয়া পাশাপাশি। ওভারল্যাপটা কয় রকম ভাবে হইতে পারে? 2 রকম ভাবে হইতে পারে। একটা হইতে পারে সামনাসামনি, আরেকটা কি হইতে পারে? পাশাপাশি। একটা হচ্ছে সামনাসামনি, আরেকটা কি? পাশাপাশি। ওকে, সো আমরা মোটামুটি একটা আইডিয়া পেলাম যে ওভারল্যাপ 2 ভাবে হইতে পারে, একটা হচ্ছে সামনাসামনি, একটা হচ্ছে পাশাপাশি। এখন কথা হচ্ছে ভাইয়া সামনাসামনি যেটা হবে সেই বন্ধনের নামটা কি? সামনাসামনি যেটা হবে সেই বন্ধনের নামটা হচ্ছে সিগমা, SIGMA, সিগমা বন্ড। সেই বন্ধনের নামটা কি? সিগমা বন্ড। যেটা পাশাপাশি হবে সেটাকে আমরা কি বলি? পাই বন্ড। বন্ড। তাহলে তুমি বন্ড এখানে কয়টা টাইপের পাইলা? ওভারল্যাপের বেসিসে তুমি বন্ড কয়টা পাইলা ভাইয়া? ওভারল্যাপের বেসিসে কয়টা বন্ড পাইলা? 2টা বন্ড পাইলা। একটা হচ্ছে তোমার সামনাসামনি ওভারল্যাপ হবে, একটা হচ্ছে তোমার পাশাপাশি ওভারল্যাপ হবে। যেটা সামনাসামনি ওভারল্যাপ হবে সেটার নাম হচ্ছে সিগমা বন্ড, যেটা পাশাপাশি ওভারল্যাপ হবে সেটার নাম কি? পাই বন্ড। যেটা পাশাপাশি ওভারল্যাপ হবে সেটার নাম কি? পাই বন্ড। আমরা মোটামুটি এটুকু ক্লিয়ার আশা করি। এইবার এই যে সামনাসামনি যে সিগমা বন্ডটা হবে, সিগমা বন্ড কার কার মাঝে হইতে পারে একটু ভালো করে খেয়াল করবা। S+S এটা হইতে পারে সিগমা বন্ড, হইতে পারে আমি দেখাবো এগুলা। তারপর হচ্ছে S+P এটা হইতে পারে, আরেকটা হইতে পারে P+P, এটা আরেকটা সিগমা বন্ড হইতে পারে। তাহলে সামনাসামনি সিগমা বন্ড ওভারল্যাপ কয় ভাবে হইতে পারে? 3 ভাবে। S+S, S+P, এটা কি ভাইয়া? P+P। ভাই এটার একটু যদি ডায়াগ্রামটা দেখান তাহলে খুব সুবিধা হয়। দেখো S অরবিটাল আর S অরবিটালের ডায়াগ্রাম তোমাদেরকে অলরেডি আমি দেখাইছিলাম। কোথায় দেখাইছিলাম জানো? যখন তোমরা হাইড্রোজেন অণু পড়ছিলা। মনে করে দেখো, এটা একটা S অরবিটাল, এটা একটা S অরবিটাল, এখানে আরেকটা S অরবিটালের সাথে তার ওভারল্যাপ হবে, আরেকটা S অরবিটালের সাথে তার কি হবে? ওভারল্যাপ হবে। আমি কিন্তু তোমাদেরকে অলরেডি এই জিনিসটা পড়াইছিলাম। এই যে ভাই দেখো, এই যে ওভারল্যাপটা হয়েছে এটা হচ্ছে S+S ওভারল্যাপ। ঠিক আছে, তো আমি যদি একটু এটা আঁকার চেষ্টা করি, একই জিনিসটা আমি যদি একটু নিজে হাতে আঁকার চেষ্টা করি, ধরো এটা একটা S অরবিটাল, এটার সাথে কি হবে? আরেকটা S অরবিটালের কি হবে? সূক্ষ্ম করে এই যে এইখানে ওভারল্যাপ হবে। এই যে এইখানে যে ওভারল্যাপটা হয়েছে এইটার নামই হচ্ছে S+S ওভারল্যাপ। SS ওভারল্যাপ বলে অনেক সময়। এটাকে আমরা কি বন্ড বলতেছি ভাইয়া? এই বন্ধনের নাম কি? এই বন্ধনের নাম হচ্ছে সিগমা বন্ড। এই বন্ধনের নাম কি? সিগমা বন্ড। তাহলে আমরা কিন্তু সিগমা বন্ডের একটা ক্যাটাগরি দেখলাম, যেটা হচ্ছে S অরবিটালের সাথে আরেকটা S অরবিটালের ওভারল্যাপ হবে। এখন কথা হচ্ছে ভাইয়া তাহলে S+P ওভারল্যাপ এটা কিরকম হবে? এটা একটু দেখান। দেখো দেখি এখানে S অরবিটাল কিরকম, তুমি নিজেই কিন্তু বলতে পারবা S অরবিটাল কিরকম ভাইয়া? S অরবিটাল হচ্ছে গোলাকৃতির, প্লাস এটার সাথে কি আসবে? একটা P অরবিটাল আসবে। P অরবিটালের শেপ কিরকম ভাইয়া? P অরবিটালের শেপ হচ্ছে ডাম্বেল শেপ। P অরবিটালের শেপ কিরকম? ডাম্বেল শেপ। তাহলে এই দুটো মিলে যাবে, মিলে এখানে যে বন্ধনটা হবে সেটার নাম কি হবে? SP ওভারল্যাপ। এবং এটা কিন্তু সামনাসামনি অধিক্রমণ হচ্ছে। এটা কিভাবে হচ্ছে? সামনাসামনি অধিক্রমণ হচ্ছে। এই যে সামনাসামনি অধিক্রমণ হয়ে গেছে, এই যে এখানে যেটা বন্ধন হয়েছে এটাকে আমরা বলি হচ্ছে SP ওভারল্যাপ। এবং এই বন্ধনের নাম কি? এই বন্ধনের নাম হচ্ছে সিগমা বন্ড। এই বন্ধনের নাম কি? সিগমা বন্ড। এই যে হয়ে গেছে আমার SP ওভারল্যাপ। এবার তোমার মাথায় প্রশ্ন হবে ভাইয়া তাহলে PP ওভারল্যাপটা কিভাবে হবে? দেখেন ভাইয়া চলো দেখি, তাহলে PP ওভারল্যাপটা কিভাবে হবে? একটা P অরবিটাল আরেকটা P অরবিটালের সাথে মিলে যাবে। তাহলে একটা P অরবিটাল আরেকটা P অরবিটালের সাথে কিভাবে মিলবে? সামনাসামনি মিলবে। একটা P অরবিটাল আরেকটা P অরবিটালের সাথে কিভাবে মিলবে? সামনাসামনি মিলবে। তাহলে দুইটা P অরবিটাল মিলে যাবে। দেখো আমরা মিলাই দিই, চলো সামনাসামনি মিলাই দিব। এই একটা P অরবিটাল, এটার সাথে আরেকটা P
পি অরবিটালের কি হবে অ্যাড হয়ে যাবে। এই যে ভাইয়া এখানে যে বন্ধনটা হয়েছে এটা হচ্ছে একটা পিপি ওভারল্যাপ এবং এই বন্ধনের নাম কি? এই বন্ধনের নাম হচ্ছে সিগমা বন্ড। তাহলে এইখানে আমরা যে ওভারল্যাপটা পাইলাম সেখানে কয়টা পাইলাম? এখানে কয়টা ওভারল্যাপ পাইলাম? 3টা ওভারল্যাপ পাইলাম, 3টা। একটা হচ্ছে ভাইয়া S প্লাস S, একটা হচ্ছে S প্লাস P, আর একটা হচ্ছে P প্লাস P। তো আমি এটাকে একটু উপরে উঠাই দিই, তারপর কিছু কথাবার্তা বলবো, মনোযোগ দিয়ে শুনতে হবে সবকিছু, হ্যাঁ? ওকে, সো আমরা মোটামুটিভাবে সিগমা বন্ড কিভাবে হয়, কয়টা ক্যাটাগরিতে হয় সেটা একটু দেখে ফেললাম। এখন সিগমা বন্ড এই যে 3টা ওভারল্যাপ হচ্ছে S প্লাস S, S প্লাস P, P প্লাস P, এই 3টার মধ্যে কোনটার শক্তি বেশি? স্ট্রেংথ, এই 3টার মধ্যে কোনটার শক্তি বেশি এটা আমার একটু বুঝতে হবে। এই 3টার মধ্যে কোনটার শক্তি বেশি এটা আমাকে খুব ভালো করে বুঝতে হবে। এখানে এই 3টার মধ্যে PP যে ওভারল্যাপটা হয় সেটার শক্তি সবচেয়ে বেশি, তারপর হচ্ছে SP, তারপর হচ্ছে SS। এখন এই যে এই একটা বৈষম্য তুমি পাইলা, এখন তোমার মাথায় একটা প্রশ্ন আসবে, ভাই আপনি এই রকম একটা বৈষম্য কেন করলেন? এরকম একটা বৈষম্য কেন করলেন? আপনি এরকম একটা বৈষম্য কেন করলেন? আমাদের একটু বুঝান, হ্যাঁ, এটা কেন করলেন? এটার কারণ হচ্ছে, একটু খেয়াল করো, এই পি অরবিটালের দিকধর্মিতা আছে। কি আছে? পি অরবিটালের দিকধর্মিতা। এস অরবিটালে কি কোনো দিকধর্মিতা আছে? উত্তর হচ্ছে না। এস অরবিটালের কোনো দিকধর্মিতা না থাকার দরুন এই বন্ধনের শক্তিটা সবচেয়ে কম হয়, আর পি অরবিটালের দিকধর্মিতা থাকার জন্য ওভারল্যাপটা অনেক বেশি হয়। মানে তুমি ধরো একটা রিংয়ের সাথে একটা রিং ঝালাই করবা, সো পিপি যখন ঝালাই করবা তখন দেখা যায় যে এই ঝালাইটা এত মজবুত আর শক্ত হয় যেটা সহজে ভাঙা যায় না। সো সিগমা বন্ধন যদি পিপি ওভারল্যাপের মাধ্যমে হয় এটা ভাঙা কিন্তু অনেক বেশি কঠিন হয়ে যায়। তাহলে এখানে এটার রিজনটা কি? তোমাকে যদি বলা হয় ওয়াই, এটার রিজনটা কি? ওয়াই এটার রিজনটা কি? তো তুমি কি বলবা? তুমি সহজেই বলবা যে ভাই পি অরবিটালের দিকধর্মিতা, পি অরবিটাল এর দিক ধর্মিতা এটা সবচেয়ে বড় কারণ। পি অরবিটালের দিকধর্মিতা এটা সবচেয়ে বড় কারণ। পি অরবিটালের দিকধর্মিতা এটা সবচেয়ে বড় কারণ। ওকে, সো আমরা মোটামুটি একটা জিনিস আইডিয়া পাইলাম যে সিগমা বন্ধন কিভাবে হয়। সামনাসামনি অধিক্রমণ হবে, S প্লাস S, S প্লাস P, P প্লাস P, শক্তি চিনলাম। এবং এটা কেন এটার শক্তিটা সবচেয়ে বেশি হয়? কারণ পি অরবিটালের দিকধর্মিতা আছে। এখন তাহলে তোমার সবতে প্রশ্ন হবে, ভাইয়া তাহলে পাশাপাশি অধিক্রমণটা কিভাবে হয়? পাশাপাশি, তো চলো পাশাপাশি অধিক্রমণটা কিভাবে হয় একটু পড়ে ফেলি। পাশাপাশি অধিক্রমণটা একটু পড়ে ফেলি। পাশাপাশি অধিক্রমণ, আমরা একটু আগে যেটা পড়ছিলাম এটা কিন্তু পাশাপাশি অধিক্রমণ ছিল না। এটা কিভাবে ছিল? আগেরটাতে এই যেটা, এটা কিভাবে অধিক্রমণ ছিল ভাইয়া? এটা কিভাবে অধিক্রমণ? সামনাসামনি অধিক্রমণ। খেলা হবে সামনাসামনি, সামনাসামনি অধিক্রমণ, এটা ছিল সামনাসামনি অধিক্রমণ। আর পরে যেটা দেখলাম ওটা ছিল পাশাপাশি অধিক্রমণ। তাহলে পাশাপাশি অধিক্রমণ কিভাবে হতে পারে এটা মনে রাখবা, এটা মনে রাখতে হবে। দুইটা জায়গায় হতে পারে, একটা হচ্ছে বিশুদ্ধ পি অরবিটালে, বিশুদ্ধ পি অরবিটাল, আরেকটা হচ্ছে অসংকরিত পি অরবিটাল। এখন আমি জানি তোমাদের বুঝতে বেশ কষ্ট হবে এই জিনিসটা, বাট একটু ধৈর্য ধরো, আমি এইগুলা সব বুঝাবো। সো দুইটা জায়গায় বেসিক্যালি আমার এইখানে হইতে পারে, একটা হচ্ছে বিশুদ্ধ পি অরবিটাল আর একটা হচ্ছে অসংকরিত পি অরবিটাল। অসংকরিত পি অরবিটাল, অসংকরিত পি অরবিটাল। আমি জানি তোমাদের বুঝতে একটু কষ্ট হবে, বাট এটা খেয়াল করো, একটু খেয়াল করো, তোমাদের একটু বুঝাই। পাশাপাশি জিনিসটা কি? ধরো আমি তোমার বললাম পি এক্স, এটা কোন অক্ষ বরাবর আছে? এক্স অক্ষ বরাবর আছে। পি ওয়াই, এটা কোন অক্ষ বরাবর আছে? তাহলে তুমি বলবো ভাই এটা তো ওয়াই অক্ষ বরাবর আছে, এটা কি পাশাপাশি হয়েছে? তুমি একটু খেয়াল করো, দেখো তো, ধরো এটা পি ওয়াই, এটা পি এক্স, এটা কি পাশাপাশি হয়েছে? এটা কি পাশাপাশি হয়েছে? তুমি বলবা না ভাই এটা লম্বালম্বি হয়েছে। এটা কি হয়েছে? লম্বালম্বি, 90 ডিগ্রি কোণ করে। এখন আমি ধরো বললাম এইটা পি এক্স, এই বরাবর পি এক্স আছে, এটা পি এক্স, এক্স অক্ষ ধরো এটাই, এই বরাবর এক্স অক্ষ আছে, এইটাও পি এক্স। তাহলে দুইটাই কিভাবে আছে একটু খেয়াল করে দেখো তো, কিভাবে আছে? পাশাপাশি আছে। কিভাবে আছে? পাশাপাশি আছে। তাহলে এখন তোমার যদি বলি, তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, পি এক্স কোন অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর। এটার সাথে তুমি যদি আরেকটা পি এক্স দেও, আমি যদি এখানে লিখি পাই বন্ড, পাশাপাশি, পাই বন্ড কি হতে হবে? পাশাপাশি হতে হবে। তোমার যদি জিজ্ঞেস করি ভাই এখানে কি পাই বন্ড হবে না হবে না, উত্তর হচ্ছে হবে। এখানে পাই বন্ড হবে, এখানে পাই বন্ড হবে। এখন তোমার যদি একইভাবে আমি যদি বলি পি এক্স প্লাস পি ওয়াই, তুমি আমার বলো তো এখানে কি পাই বন্ড হবে? এখানে কি পাই বন্ড হবে? উত্তর কি দিবা? তুমি বলবো ভাই এটা এক্স অক্ষ বরাবর, এটা ওয়াই অক্ষ বরাবর, এটা জীবনেও পাশাপাশি না, 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, এটা পাশাপাশি না, লম্বালম্বি আছে। তাহলে এখানে কি পাই বন্ড হবে? উত্তর হচ্ছে নো, পাই বন্ড হবে না। এখন তোমার যদি বলি পি ওয়াই প্লাস
PY, এটা হবে, এটা হবে, এটা হবে, উত্তর হচ্ছে হ্যাঁ এটা হবে, এটা হবে। এখন আমি যদি বলি PY প্লাস PZ, PZ এটা কি হবে, উত্তর হচ্ছে নো, এটা হচ্ছে হবে না। এখন যদি একইভাবে PZ প্লাস PZ এটা যদি চিন্তা করি, এটা কিন্তু হবে, এটা কিন্তু পাশাপাশি আছে। এখন আমি যদি বলি PZ প্লাস PY, PZ প্লাস PY নিয়ে নিছি, PZ প্লাস PX, PZ প্লাস PX, PZ প্লাস PX এটা কি হবে, উত্তর হচ্ছে নো। এই যে ভাই তুমি কিন্তু দেখো একটা আইডিয়া পাওয়া গেল, ওভারভিউ আইডিয়া পাওয়া গেলা যে ভাই কখন পাই বন্ড হবে আর কখন পাই বন্ড হবে না। এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা একটু মাঝে মাঝে আমার মাথায় রাখতে হবে। মানে পরীক্ষায় কিন্তু এটা মাঝে মাঝে আসে, দ্যাটস আমার মাথায় রাখতে হবে। সো পাই বন্ড কখন হবে এটা আমি আশা করি মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছি। আরেকটা জিনিস আমি তো অলরেডি বলেই ফেলছি, এটা পাশাপাশি অধিক্রমণ হবে। এখন এদের ড্রয়িংটা কিভাবে হবে, এটা ড্রয়িংটা কিভাবে হবে সেটা আমার একটু বুঝতে হবে। যেরকম এস অরবিটালের ড্রয়িং কিন্তু তোমাদেরকে দেখাইছিলাম, এটা একটা এস অরবিটালের ড্রয়িং, এস প্লাস এস, পি এস প্লাস পি, তারপর হচ্ছে পি প্লাস পি ওভারল্যাপ। এখন কথা হচ্ছে পি অরবিটালের যে ওভারল্যাপগুলো আপনি আঁকলেন, এখানে আমি তো অনেকগুলো দেখতেছি ভাই, আমি এখানে কোনটা কোনটা ধরতেছি, এই যে দেখো পিএক্স পিএক্স এটা হচ্ছে, তারপর হচ্ছে পিওয়াই পিওয়াই এটা হচ্ছে, যখন সেম ভাবে থাকতেছে পাশাপাশি হইতেছে তখনই হইতেছে, পিজেড পিজেড এটা হচ্ছে, পিজেড পিজেড এটা হচ্ছে। তো এদের যদি আমি ড্রয়িংটাকে আমি একটা দেখাই তাহলে তুমি বুঝে যাবা। ধরো ধরো আমি তোমার বললাম, ধরো এটা বললাম, এইটা বললাম, এটা ধরো হচ্ছে পি ওয়াই, এটা কি ধরলাম, এটা ধরো হচ্ছে পি ওয়াই, এটা কি ভাই, এটা হচ্ছে ধরো ওয়াই এক্সিস, ওয়াই এক্সিস, তাহলে স্বাভাবিকভাবে এটা কি ভাই, এটা হচ্ছে পি ওয়াই, এটা কি ভাই পি ওয়াই, এটার সাথে আর একটা পি ওয়াই এর ওভারল্যাপ করবো আমরা। চলো আরেকটা করি, পি ওয়াই এর একটা ওভারল্যাপ করি। পি ওয়াই কিন্তু হইতে হবে, নাহলে কিন্তু হবে না। কেন হবে না, কারণ আমি অলরেডি মেনশন করছি, কারণ পাশাপাশি হবে না। তাহলে যদি তুমি অন্যটা নিয়ে নাও তাহলে কিন্তু সেটা হবে না। তার মানে এটাও কোন অক্ষ বরাবর থাকতে হবে, ওয়াই অক্ষ বরাবরই থাকতে হবে, ওয়াই অক্ষ বরাবরই থাকতে হবে। তাহলে এটাও ধরো ওয়াই অক্ষ বরাবরই আছে, তাহলে এটার নামও কি পি ওয়াই। এখন এই যে এইখানে যে ওভারল্যাপটা হবে এটা কয়ভাবে দেখানো যেতে পারে, এই দেখানোর উপায়টা দুইভাবে দেখানো যেতে পারে, দুই না আসলে তিন ভাবে দেখানো যেতে পারে। এটা মনে রাখো ভাই, এটা কিন্তু বেশ কাজে লাগবে, বেশ কাজে লাগবে, বেশ কাজে লাগবে। সো এখানে ওভারল্যাপটা যখন হবে তখন আমরা কিভাবে দেখাবো খেয়াল করো। এখানে কিন্তু এই ড্রয়িংগুলো ভালো পারতে হবে, নাহলে কিন্তু আমরা যখন হাইব্রিডাইজেশনের অরবিটাল চিত্র আঁকবো তখন কিন্তু বেশ প্যারা হবে আমাদের জন্য। হ্যাঁ, সো ড্রয়িং যদি সুন্দর না হয় তাহলে কিন্তু নাম্বারও দিবে না স্যাররা। সো এটা খেয়াল রাখতে হবে, ড্রয়িং ভালো করে পারতে হবে। তো এটা হচ্ছে পি এক্স, না সরি পি ওয়াই নিলাম একটা। সো আরেকটা পি ওয়াই আমরা নিব, এটা কিন্তু অনেকভাবে দেখানো যায়। সো আমি আরেকটা এক্সপ্রেশন এখানে দিচ্ছি, এই যে দেখলাম, এই যে ভাই এখন আমরা যেন কি করব, এখানে সূক্ষ্ম করে আমরা কি করব, এইখানে একটা টান দিব, এইখানে একটা টান দিব, এইখানে একটা টান দিব, এইখানে একটা টান দিব, এইটা দিয়ে বোঝায় পাইবন, এটা দিয়ে বোঝায় পাইবন। এটা একটা এক্সপ্রেশন, এটা একটা এক্সপ্রেশন। ভাই আরো কি আছে, হ্যাঁ ভাই আরো আছে, আরো আছে, অথবা অথবা আরো একটা আছে। চলো আঁকি, চলো আঁকি, চলো আঁকি। এই এই তারপর ধরো এইখানে নিলাম, এই নিলাম, এই নিলাম, দুইটা এক্সপ্রেশন আছে, দুইটা এক্সপ্রেশন এখানে হয়ে গেল অলরেডি। এখানে কয়টা টান দিছিলা, দুইটা, এখানে ধরো আমি তিনটা টান দিব। এবার ভাইয়া এটা আসলে আলাদা করার জন্য আর কিছুই না, মানে একবার তুমি দুইটা টান দিয়ে বুঝাইলা যে এখানে ওভারল্যাপ হয়েছে, আরেকবার তুমি তিনটা টান দিয়ে বুঝাইলা। যখন একটা যোগের মধ্যে দুইটা পাইবন চলে আসবে তখন তোমাকে তো আলাদা করতে হবে, তখন তুমি বলবো ভাই এটা একটা পাইবন, এটা আরেকটা পাইবন। হয় তুমি দুইটা টান দিয়ে দেখাইতে পারো অথবা তিনটা টান দিয়ে। আরো আছে, হ্যাঁ ভাই আরেকটা আছে, আরেকটা আছে, চলো আরেকটা করি, আরেকটা করি, আরেকটা করি, আরেকটা করি, আরেকটা করি, আরেকটা আছে, এটার এক্সপ্রেশন আরেকটা আছে। সো চলো করে ফেলি। সো আমরা এখানে ড্রয়িংটা করে ফেলি, এই একটা শেষেরটা ড্রয়িংটা সুন্দর হয় নাই, বাট তোমরা তো বুঝতেছো। এই যে ভাই না এটা ভালো হয় নাই, ভালো করে আঁকতে হবে। এই যে মোটামুটি এই হচ্ছে তোমার ওভারল্যাপ, এইখানে ওভারল্যাপ হয়েছে, এইখানে ওভারল্যাপ হয়েছে। আমরা এটা ইউজ করি অথবা এটা ইউজ করি, এটা ইউজ করি। আমরা মোস্টলি সবচেয়ে বেশি কোনটা ইউজ করি তোমাকে যদি বলি, মোস্টলি এটা ইউজ করি, এইটা আর হচ্ছে এটা। নিচে যেটা আছে এটা সবচেয়ে কম ইউজ করা হয়। তাহলে পাশাপাশি অধিক্রমণ যদি হয় তাহলে সেটাকে আমরা কি বলবো, বিশুদ্ধ পি অরবিটালে হতে পারে অথবা কি হতে পারে, অসংকরিত পি অরবিটালে পাশাপাশি অধিক্রমণ হতে পারে। এখানে পিওয়াই নিয়ে আমি তোমাদেরকে অধিক্রমণের ব্যাপারটা দেখাইছি। এখানে দুইটা টান, এখানে তিনটা টান, এটা দেওয়া হয়েছে কারণ বেসিক্যালি অরবিটাল তরঙ্গ ফাংশন। সো যখন তরঙ্গ ফাংশনে ওভারল্যাপ হয় তখন এইভাবেই থাকে, চেহারাটা দেখতে এরকমই মনে হয়। সো যার জন্য এখানে দুইটা টান দেওয়া হয়েছে, আর এখানে তিনটা টান দেওয়া হয়েছে কারণ হচ্ছে আলাদা করার জন্য। ধরো কোনো একটা যৌগে দুইটা পাই বন্ড আছে, তখন তোমাকে আলাদা করার জন্য বেসিক্যালি এই জিনিসটা দেখানো হয়েছে। অনেক সময় এভাবে দেখানো হয়, বাট এটা খুব কম, রেয়ার কেস, এটা দেখানো হয় না খুব বেশি। এটা অথবা এটাই বেশি দেখানো হয়। তাহলে পাশাপাশি অধিক্রমণের মাধ্যমে যে বন্ধনটা হবে সেটা কি, সেটা হচ্ছে পাই বন্ড। আর যেটা সামনাসামনি ওভারল্যাপ হবে সেটার নাম কি, সিগমা বন্ড। এখন তোমার মাথায় একটা প্রশ্ন আসা উচিত, ভাই এই যে দুইটা বন্ড আপনি নিলেন, কখন আমি সিগমা বলবো কখন পাই বলবো, এটা আমাকে একটু বুঝান। এটা খুবই আমার কাছে প্যারা লাগতেছে। মনে রাখবা কোনটা সিগমা হবে, আমি এটা লিখি, হুইচ ওয়ান ইজ সিগমা, which one is sigma and which one is
পাই, এইটা একটা বিশাল বড় একটা কনফিউশনের ব্যাপার তোমাদের লেভেলে, ঠিক আছে? যে ভাই এখানে কোনটা আমি সিগমা ধরবো আর কোনটা আমি পাই ধরবো, কোনটা সিগমা কোনটা পাই। সো এটা উত্তর দেওয়ার আগে তোমাকে এটা ফার্স্টে বুঝতে হবে, এটা অবশ্যই কোভালেন্ট বন্ডের মধ্যে হবে, এটা অন্য কোনো বন্ডের মধ্যে হবে, বাংলায় হচ্ছে সমযোজী বন্ধনের মাধ্যমে হবে। অন্য কোনো বন্ধনে এটা অ্যাপ্লাই করা যাবে না, আয়নিক বন্ধনে কিন্তু এটা নাই, শুধুমাত্র সমযোজী বন্ধনেই আমরা এটা অ্যাপ্লাই করব, একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে মনে রাখবা ফার্স্ট বন্ড ইজ অলওয়েজ সিগমা বন্ড, অলওয়েজ সিগমা। তার মানে আমি যদি এইখানে তোমাকে বুঝাইতে চাই সিগমা আর পায়ের মধ্যে কোনটা আগে হবে, প্রায়োরিটি আমি যদি এভাবে চিন্তা করি, প্রায়োরিটি ধরো প্রায়োরিটি কোনটাকে তুমি আগে ফর্ম করবা, তো তুমি বলবো ভাই সিগমা প্রায়োরিটি বেশি পাবে, সিগমা কি পাবে, প্রায়োরিটি বেশি পাবে। ওকে, বুঝলাম এটা, সিগমা কি পাবে, বেশি প্রায়োরিটি পাবে। ভাই এখন যদি বলি তাহলে স্ট্রেংথ, শক্তি, স্ট্রেংথের বাংলা হচ্ছে শক্তি, স্ট্রেংথের বাংলা হচ্ছে শক্তি, তাহলে স্ট্রেংথ কার বেশি হবে, কার বেশি হবে, সিগমার থেকে পায়ের স্ট্রেংথ বেশি হবে না ভাইয়া, সিগমার স্ট্রেংথ বেশি হবে, সিগমার স্ট্রেংথ বেশি হবে। কার স্ট্রেংথ বেশি হবে, সিগমার স্ট্রেংথ, কার থেকে, পায়ের থেকে। এখন একটা জিনিস চিন্তা করো, তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, একটা জায়গায় ধরো একটা যৌগ বা অণু তুমি নিলা যেখানে সিগমাও আছে পাইও আছে, তাহলে দেখো এই সিগমার স্ট্রেংথ বেশি, তাহলে ভাঙবে কোনটা আগে, তুমি দেখো তো, সিগমা কি আগে ভাঙবে না পাই আগে ভাঙবে, যে দুর্বল সে আগে ভেঙে যায়, তাহলে সিগমা আগে ভেঙে যাবে না পাই আগে ভেঙে যাবে, উত্তর হচ্ছে যে দুর্বল। তাহলে এই দুজনের মধ্যে কে দুর্বল, উইক কে বেশি, পাই, তাহলে ভাঙবে কে, অবশ্যই পাই আগে ভাঙবে। তাহলে যেহেতু পাই আগে ভাঙবে, তাহলে এখন আমি যদি বলি সক্রিয়তা, সক্রিয়তা 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 কার বেশি হবে, সক্রিয়তা বেশি কার হবে, পায়ের, কার থেকে, সিগমার থেকে, পায়ের সিগমার থেকে, কার থেকে ভাই, সিগমার থেকে। এখন এই জন্যই কিন্তু একটা মজার কাহিনী আছে, আমি তোমাকে একটু পরে দেখাইতেছি সক্রিয়তা কেন পায়ের বেশি হবে সিগমার কম হবে, এটা আমি পরে দেখাইতেছি। বাট এটা মনে রাখবা, স্ট্রেংথ কিন্তু সিগমার বেশি হবে, প্রায়োরিটি সিগমা পাবে, এবং ফার্স্ট বন্ড যেটা হবে এটা অলওয়েজ কি হবে, সিগমা হবে, ফার্স্ট বন্ড অলওয়েজ সিগমা হবে। জিনিসটা একটু ছোট্ট কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। ধরো আমি তোমাদের বললাম এ আর এইখানে বি, এটা একটা সমযোজী বন্ধন হয়েছে, তাহলে এখন তুমি আমার বলো তো ভাইয়া এইখানে সিগমা কয়টা আর পাই কয়টা, তুমি বলবা ভাই এখানে তো বন্ধন আছেই একটা, বন্ধন আছেই কয়টা, একটা, তাহলে ফার্স্ট বন্ড ইজ অলওয়েজ সিগমা, তাহলে এটা কি হবে, এটা হবে সিগমা একটা পাই শূন্য, কোনো পাই বন্ড নাই। বুঝে গেলাম। এবার ধরো আমি এইখানে আরেকটা এক্সাম্পল নিলাম, ধরো আমি এবার এরকম নিতেছি এ ডাবল বন্ড বি, এরকম নিতেছি, তাহলে এইবার আমি যদি তোমাকে জিজ্ঞেস করি ভাই এইখানে তাহলে সিগমা কয়টা এবং পাই কয়টা, তুমি কিন্তু বলতে পারবা, তুমি বলবা ভাই ফার্স্ট বন্ড অলওয়েজ সিগমা, ফার্স্ট বন্ড অলওয়েজ সিগমা, তাহলে এইখানে একটা সিগমা অবশ্যই 100% আছে, একটা সিগমা অবশ্যই 100% আছে, তাহলে বাকিটা কি হবে, অবশ্যই পাই হবে, বাকিটা অবশ্যই কি হবে, পাই হবে। এখন তোমার মাথায় একটা প্রশ্ন আসবে, ভাই এখানে কোনটাকে সিগমা বলবো কোনটাকে পাই বলবো, উত্তর হচ্ছে যেটা সামনাসামনি অতিক্রমণ হবে সেটা হবে সিগমা, যেটা পাশাপাশি অতিক্রমণ হবে সেটা হবে পাই। আমি একটু পরে দেখাবো, বাট একটা জিনিস মনে রাখবা, এ আর বি এর মধ্যে যদি দুইজন মানুষ মানে দুইটা এলিমেন্টস এ আর বি, দুইটা এলিমেন্ট যদি সেম থাকে, এই দুজনের মধ্যে সিগমা বন্ড একবারই হবে, বাট পাই বন্ড অনেকগুলা হইতে পারে, দেখো আমি আরেকটু বুঝাই, তাহলে আরেকটু কথাটা তুমি বুঝবা। ধরো আমি এখানে এ ট্রিপল বন্ড বি নিলাম, হ্যাঁ এরকম নিলাম, কথার কথা এগুলা কিন্তু একটা প্রতীকী মৌল। তাহলে এইখানে আমি যদি জিজ্ঞেস করি এখন এখানে সিগমা কয়টা, তুমি কি বলবা, সিগমা একটা। এখন সিগমা কি আরো হইতে পারে এই দুজনের মধ্যে, না একটাই সিগমা হবে, সিগমার পরে আর কিছু হবে না, সিগমা একটাই হবে, তারপর পাই হবে দুইটা। রিমেম্বার ওয়ান থিং, সিগমা কিন্তু আগে হবে, সিগমা হওয়ার পরে ফাঁকা থাকলে পাই হবে, নাহলে হবে না। সিগমা আগে হবে, সিগমা হওয়ার পরে যদি ফাঁকা থাকে তাহলে পাই হবে, নাহলে পাইও হবে না, বাট সিগমা অবশ্যই আগে হবে। ধরো আমি এরকমই নিলাম, ধরো এবার আমি এখানে 4টা নিলাম, এগুলো কথার কথা বলতেছি, ধরো এরকম 4টা নিলাম, তাহলে এই ক্ষেত্রে সিগমা কয়টা হবে, একটা হবে, আর পাই কয়টা হবে এখানে, পাই হবে এখানে 3টা, পাই কয়টা হবে এখানে 3টা। এটার মানে কি, সিগমা সবসময় কি হবে, একটাই হবে। ভাই একটু উদাহরণ দেন তাহলে আমাদের জন্য একটু বেশি ইজি হয়। ধরো আমি তোমার বললাম অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেন, তাহলে তোমার যদি এখন জিজ্ঞেস করা হয় ভাই এখানে সিগমা কয়টা পাই কয়টা, তুমি কিন্তু বলতে পারবা, দুইটা বন্ধন আছে, তাহলে সিগমা কয়টা, একটা, পাই কয়টা, পাইও হচ্ছে একটা। বুঝতেছি, আশা করি বুঝতেছি। এবার ধরো আমি এইখানে নাইট্রোজেন এরকম ট্রিপল বন্ড নিলাম, তাহলে এইবার এখানে সিগমা কয়টা পাই কয়টা, তোমরা একটু ভিডিওটা পজ করে ঠান্ডা মাথায় চিন্তা করে বলে ফেলো তো এটা কি হবে। তাহলে তুমি বলবো ভাইয়া এখানে আমি 3টা বন্ড দেখতেছি, এটার মতো যদি আপনি চিন্তা করেন সিগমা একটাই হবে, দুইজনের মধ্যে সিগমা একবারই হয়, তাহলে সিগমা হবে একটা, পাই কয়টা হবে, দুইটা হবে, পাই কয়টা হবে, দুইটা হবে। আশা করি আমরা কিছুটা বুঝতে পারছি যে সিগমা পাই জিনিসটা কি, কোনটা কি হবে।
আচ্ছা, এইবার তোমাদেরকে একটা জিনিস বলছিলাম, সক্রিয়তা পাই বন্ধনের বেশি, কিন্তু শক্তি আবার সিগমা বন্ধনের বেশি। মানে শক্তিটা সিগমার বেশি, বাট সক্রিয়তা পাইয়ের বেশি, কারণ পাই সহজে ভাঙে। তাহলে আমি যদি এখানে বলি পাই, এটা কি হবে? সহজেই ভাঙে। কারণ কি পাই সহজেই ভাঙে? কারণ কি পাই 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 কি ভাই? পাই হচ্ছে দুর্বল বন্ড। পাই কি? দুর্বল বন্ড। তাহলে পাই হচ্ছে দুর্বল বন্ড এবং পাই সহজেই ভাঙে। এবার তোমরা একটু ঠান্ডা মাথায় একটা জিনিস একটু চিন্তা করো। আমি তোমাদেরকে এইটা একটু এইদিকে উপরে তুলে দিচ্ছি। এটা একটু আগে নামায় দিই, তারপর এটা উঠায় দিই, এইটা এইখানে রাখলাম। এখন আমরা এই সক্রিয়তা যে পায়ের বেশি, এটা একটু অ্যাপ্লাই করার চেষ্টা করি তোমার জীবনে। দেখো ভাইরা, দেখো। সো একটু খেয়াল করো তো। ধরো আমি এখানে নিলাম CH3, তারপর নিলাম CH3। দেখো তো কার্বনের মধ্যে এখানে কি বন্ধন আছে? এই যে এই বন্ধনের নাম কি? তুমি কি বলবা? সিগমা। অবশ্যই সিগমা করে একটা বন্ধন। এখন ধরো আমি এরকম দিলাম CH2 ডাবল বন্ড CH2, এটার নাম কি? ইথিন। তাহলে এখানে তুমি কি বলবা? ভাই, তুমি বলবা ভাই এই যে আপনি যে এইখানে নিছেন, এইখানে এতটা কাহিনী হয়ে গেছে। কি কাহিনী হয়েছে? এখানে একটা সিগমা আছে, একটা কি আছে? পাই আছে। একটা সিগমা আছে, একটা কি আছে? পাই আছে। এইবার তুমি একটু চিন্তা করো, অ্যালকেনের মাঝে যে বন্ডটা, এটা ছিল সিগমা বন্ড, আর অ্যালকিনের মাঝে যে বন্ডটা, এটা কি ছিল? একটা সিগমা ছিল, একটা কি ছিল? পাই ছিল। এবার একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, এখানে কোনটা সহজে ভেঙে যাবে? কোনটা সহজে ভেঙে যাবে? তুমি বলবে ভাই এই পাই বন্ডটা সহজে ভেঙে যাবে। এই জন্য কিন্তু তোমাকে যদি বলা হয় অ্যালকেন সক্রিয়তা কার বেশি? সক্রিয়তা কার বেশি? অ্যালকিনের সক্রিয়তা বেশি। কার থেকে? অ্যালকেনের থেকে। এই জন্য কিন্তু ভাইয়া অ্যালকিনের বিক্রিয়া তুমি অনেকগুলো পড়ছো, বাট অ্যালকেনের খুবই কম বিক্রিয়া পড়ছো। এবং অ্যালকেনকে খুবই একটা প্রিসাইজ নামে রাখা হয়, তোমরা পড়ছো, এটাকে বলা হয় প্যারাফিন। মনে করে দেখো, অ্যালকেনকে প্যারাফিন বলা হয়। তাহলে আমি যদি এখন জিজ্ঞেস করি কোয়েশ্চেন, অ্যালকেনকে কেন প্যারাফিন বলা হয়, যদি কোয়েশ্চেনটা করি, তুমি কি বলবা? আমি যদি বলি অ্যালকেনকে কেন প্যারাফিনের মানে হচ্ছে স্বল্প আসক্তির যৌগ। প্যারাফিন মানে হচ্ছে স্বল্প আসক্তির যৌগ, মানে তার আসক্তি কম। কারণ কি? তাদের দুইজনের মধ্যে যে বন্ধনটা আছে, এটা অনেক শক্তিশালী, সহজে ভাঙা যায় না। সো বন্ধন যদি না ভাঙা যায়, তাহলে তুমি তো খুব বেশি মানুষের প্রতি আসক্ত দেখাবা না, কারণ তোমাকে ভাঙাই যাচ্ছে না, তুমি অন্য কারোর সাথে সহজে বিক্রিয়া করতে যাবা না। তাহলে অ্যালকেনকে কেন প্যারাফিন বলা হয়? উত্তর কি? এটার উত্তর হচ্ছে সিগমা বন্ড। এদের মধ্যে শক্তির মান অনেক বেশি, খুব সহজে এটাকে ভাঙা যায় না। এই যে তাহলে অ্যালকেন আর অ্যালকিনের মধ্যে অ্যালকেন কেন সক্রিয়? পাই বন্ধন আছে, খুব সহজে ভেঙে যায়। অ্যালকেনকে কেন প্যারাফিন বলা হয়? সিগমা বন্ধন, কোনো পাই বন্ধন নাই, খুব সহজে ভাঙে না। তাহলে তুমি দেখো যে এই যে ব্যাপারটা, এটা কিন্তু হচ্ছে একটা কম্পারিজন দাঁড়ায় গেল, যে কোভালেন্ট বন্ধনে হবে প্রথম বন্ধন সবসময় সিগমা বন্ধন হবে, প্রায়োরিটি সবার ফার্স্টে কে পাবে? সিগমা, তারপর পাবে পাই। স্ট্রেংথ কার বেশি হবে? সিগমার বেশি হবে। সক্রিয়তা কার বেশি হবে? পায়ের বেশি হবে। পাই সহজেই ভাঙে, পাই দুর্বল বন্ধন। এটার রেসপেক্টে তুমি কিন্তু এটা অ্যান্সার দিতে পারতেছো। আশা করি সবাই বুঝতে পারছো। সবাই সবকিছু ক্লিয়ার, মোটামুটি সবার সবকিছু ক্লিয়ার আশা করি। এবার একটা ছোট্ট জিনিস আমি একটু বলে ফেলি, চলো। লাস্ট এটা হচ্ছে মোটামুটি আমাদের একটা আইডিয়া হয়ে গেছে এই সিগমা বন্ড নিয়ে। দেখো তো S প্লাস S, আমি যদি জিজ্ঞেস করি সিগমা বন্ড হবে? তোমাকে যদি বলা হয় সিগমা বন্ড, এটা কি হবে? সিগমা বন্ড কি হবে? তুমি বলবা হ্যাঁ ভাই এটা হবে, ইয়েস। যদি বলি S প্লাস P, এটা কি সিগমা বন্ড হবে? উত্তর হচ্ছে হ্যাঁ ভাই এটাও হবে, ইয়েস। আমি যদি বলি P প্লাস P, হ্যাঁ P প্লাস P, এটা কি সিগমা বন্ড হবে? উত্তর হচ্ছে হবে, এটাও হবে। এখন আমি যদি বলি S প্লাস D, এটা কি সিগমা বন্ড হবে? উত্তর হচ্ছে নো, এটা সিগমা বন্ড হবে না। এই যে ভাইয়া, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা ভালো করে মনে রাখতে হবে। যেরকম আমরা পাই বন্ডের ক্ষেত্রে বলছিলাম, মনে করে দেখো, পাই বন্ডের ক্ষেত্রে বলছিলাম PX প্লাস PX, এটা হয় ইয়েস। তারপর হচ্ছে PY প্লাস PY, এটা হয় ইয়েস। এবং আরেকটা দেখাইছিলাম PZ প্লাস PZ, এটাও কি হয়। সো আমাকে এই কয়েকটা জিনিস একটু কষ্ট করে মনে রাখতে হবে। কখন পাই বন্ড হবে, কারা কারা পাই বন্ড দিবে, এটা ভালো করে মনে রাখতে হবে। কারা কারা সিগমা বন্ড দিবে, এটা মনে রাখতে হবে। কারা কারা সিগমা বন্ড দিবে না, সেটাও মনে রাখতে হবে। সো আমি যদি পুরো জিনিসটা একটু সহজ ভাষায় বলি, এখানে ওভারল্যাপটা দেখাইছিলাম, এখানে দেখাইছি পাই বন্ডকে কিভাবে তুমি এক্সপ্রেস করতে পারো,
তারপর কিছু প্যাটার্ন দেখাইছি, কোনটা সিগমা হবে কোনটা পাই হবে, কিছু এক্সাম্পলও কিন্তু আমি এখানে দেখাইছি তোমাদেরকে। সো কোনটা সিগমা কোনটা পাই এটা বুঝে গেছি। এরপরে আমরা হচ্ছে এই জায়গাটায় বেসিক্যালি অণুর গঠনগুলো দেখতেছিলাম। এইবার তোমরা একটু খেয়াল করো তো, একটা জিনিস খেয়াল করো, এখানে একটু খেয়াল করো, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। দেখো তোমাদেরকে একটু বুঝাই, দেখো ভাইরা, দেখো সবাই একটু দেখো, সবাই একটু দেখো। দেখো তো ভাইয়ারা, এই প্রথম ঘরটার নাম কি? তুমি বলবা এই ঘরের নাম হচ্ছে PX, ভাই আপনি শিখাইছেন আমাকে। সেকেন্ড ঘরের নাম কি? এই ঘরের নাম হচ্ছে PY। পরের ঘরের নাম কি? পরের ঘরের নাম হচ্ছে PZ। পরের ঘরের নাম কি? PZ। এখন একটা মজার কাহিনী দেখো, এখানে কার কার ওভারল্যাপ হয়েছে দেখো, দেখো ভালো করে দেখো, এইখানের PX এখানের PX ওভারল্যাপ হয়েছে, তাহলে এখানে একটা ওভারল্যাপ হয়েছে PX প্লাস PX। এটা কি ভাইয়া? এটা হচ্ছে ফার্স্ট ওভারল্যাপ। এটা কি ভাইয়া? ফার্স্ট ওভারল্যাপ, ওভারল্যাপ। এরপরে কার কার ওভারল্যাপ হয়েছে? এখানের PY এখানের PY, PY আর PY ওভারল্যাপ হয়েছে, PY প্লাস PY। এটা হচ্ছে সেকেন্ড ওভারল্যাপ, এটা হচ্ছে সেকেন্ড ওভারল্যাপ। এরপরে কি হয়েছে? PZ এখানের PZ, তাহলে এটা কি হয়েছে? PZ প্লাস PZ ওভারল্যাপ। এটা হচ্ছে আমার থার্ড ওভারল্যাপ, থার্ড ওভারল্যাপ। তিনটা ওভারল্যাপ হয়েছে। এখন তুমি বলবা, একটু খেয়াল করে দেখো, তুমি যখন বন্ধন লিখছিলা তোমার মনে থাকার কথা, তুমি বলছিলা ভাই এইখানে আমার একটা সিগমা হয়েছে, আর পাই কয়টা হয়েছে? পাই কয়টা হয়েছে? দুইটা হয়েছে। পাই কয়টা হয়েছে ভাইয়া? দুইটা হয়েছে। এখন কথা হচ্ছে ভাইয়া এইখানে কেমনে সিগমা একটা পাই দুইটা? মনে রাখবা, এটা মনে রাখবা, ফার্স্ট ওভারল্যাপ অলওয়েজ সিগমা বন্ড হবে, ফার্স্ট ওভারল্যাপ অলওয়েজ সিগমা বন্ড হবে। এটা আমি তোমাদেরকে বলছিলাম, এটা একটু বলি। ফার্স্ট ওভারল্যাপ ALWAYS অলওয়েজ সিগমা হবে, ফার্স্ট ওভারল্যাপ অলওয়েজ সিগমা হবে। তাহলে একটু ঠান্ডা মাথায় চিন্তা করো তো, এই যে এখানে PX প্লাস PX ওভারল্যাপ হয়েছে, তুমি বলবে এটা তো পাই বন্ড হওয়ার কথা না ভাই, এটা ফার্স্ট ওভারল্যাপ। এটা হচ্ছে ভ্যালেন্স বন্ড থিওরির একটা খুবই চমৎকার কথাবার্তা। যদি ফার্স্ট ওভারল্যাপ হয় এটা অবশ্যই কি হবে? সিগমা বন্ড হবে। তাহলে এটা সিগমা হয়েছে, সিগমা হয়েছে। এটার নাম কি হয়েছে? এটার নাম হচ্ছে পাই 1, এটা হচ্ছে পাই 1। আর এটার নাম কি ভাইয়া? এটার নাম হচ্ছে পাই 2। তাহলে এখানে আমার দুইটা পাই হয়েছে, একটা পাই 1, এই যে একটা পাই 2, আর এই হচ্ছে একটা সিগমা। প্রথম ওভারল্যাপ অলওয়েজ সিগমা হবে। এটা PX ওই যে আমরা বলছিলাম না P প্লাস P সিগমা হয়, কিভাবে হয়? কারণ এটা ফার্স্ট ওভারল্যাপ হইলেই সিগমা হবে। এটা ভালো করে মনে রাখতে হবে। তোমার কিন্তু মনে হতে পারে PX এটা তো ভাই পাশাপাশি আছে, তাহলে তো এটা পাশাপাশি অতিক্রমণ করার কথা, এটা তো পাই হওয়ার কথা না ভাই, এটা ফার্স্ট ওভারল্যাপ। ভ্যালেন্স বন্ড থিওরি VBT বলে, ব্যালেন্স বন্ড থিওরি অনুযায়ী প্রথম ওভারল্যাপ যেটা হবে এটা অলওয়েজ সিগমা বন্ডই হবে। কারণ আমরা বলছিলাম তোমাদেরকে প্রায়োরিটি টেবিলে যখন প্রায়োরিটি তুমি চিন্তা করবে আগে সিগমা আসবে, তাহলে প্রথম ওভারল্যাপ অলওয়েজ কি হবে? সিগমা হবে। দ্যাটস ওয়াই কিন্তু আমরা এখানে প্রথম ওভারল্যাপটাকে সিগমা দিছি। যারা বুঝো নাই আরেকটা একটু দেখো, এখানে কি কি ওভারল্যাপ হয়েছে তুমি দেখো, এই যে PP ওভারল্যাপ লিখে রাখছিলাম দুইটা, এগুলো কিন্তু রিজন ছিল, শুধু শুধু পড়ি নাই ভাইয়া, এগুলো সবই রিজন ছিল। তাহলে এইখানে কি কি ওভারল্যাপ হয়েছে তুমি একটু খেয়াল করো, এটার নাম কি PY, এটার নাম কি PZ। তাহলে এখানে কি কি ওভারল্যাপ হয়েছে? PY প্লাস PY, এটা হচ্ছে ফার্স্ট ওভারল্যাপ, ফার্স্ট ওভারল্যাপ, ফার্স্ট ওভারল্যাপ। একইভাবে তুমি যদি চিন্তা করো PZ প্লাস PZ, এটা কি আমার সেকেন্ড ওভারল্যাপ, এটা আমার কি সেকেন্ড ওভারল্যাপ। তাহলে ফার্স্ট ওভারল্যাপ কি ইন্ডিকেট করে মনে আছে? ফার্স্ট ওভারল্যাপ কি ইন্ডিকেট করে? সিগমা। তোমরা কিন্তু এটা লিখছিলাও, এইটাকে আমরা যদি ধরি সিগমা, এটাকে ধরবো কি পাই, কারণ এটা যদি ফার্স্ট ওভারল্যাপ হয় এটা আমার সেকেন্ড ওভারল্যাপ। এটা কিন্তু উল্টাপাল্টা হতে পারে, নরমালি নিচেরটাকে সিগমা বলে উপরেরটাকে পাই বলে, কেউ যদি বলে উপরেরটা সিগমা নিচেরটা পাই সমস্যা নাই, বাট কনভেনশন হচ্ছে নিচেরটা সিগমা উপরেরটা পাই। আচ্ছা, তাহলে P প্লাস PY প্লাস PY এটা ফার্স্ট ওভারল্যাপ, এটা কি হবে? সিগমা, এটা হচ্ছে পাই। এই দেখো সিগমা পাই কিভাবে হয়েছে, আশা করি বুঝে গেছো। একইভাবে তুমি যদি চিন্তা করো এইখানে এটা কি ফার্স্ট ওভারল্যাপ S প্লাস S, এই দেখো ভাইয়া এখানে কি হয়েছিল? S প্লাস S ওভারল্যাপ হয়েছিল, তাহলে এটা কি ফার্স্ট ওভারল্যাপ, এটা কি ফার্স্ট ওভারল্যাপ, এটা কি ফার্স্ট ওভারল্যাপ। তাহলে এই বন্ধনের নাম কি? এই বন্ধনের নাম হচ্ছে সিগমা। এই সিগমা বন্ধনটা কিভাবে হয়েছিল? S প্লাস S এর মাধ্যমে, S প্লাস S এর মাধ্যমে। আশা করি তোমাদেরকে যে জিনিসগুলো বুঝাইতে চাচ্ছিলাম সমযোজী বন্ধনের আমি অষ্টকের নিয়ম বুঝাইতে যায় তোমাদের কিন্তু পুরা জিনিসটা আমি বুঝাই ফেলছি, বন্ধন কিভাবে হয়, কি কোনটা কোথায় কি ওভারল্যাপ হচ্ছে, এই পুরা জিনিসটা কিন্তু বুঝাইছি। আমি কিন্তু ধরে ধরে অনেক কিছু বলছি, আশা করি তোমরা সবাই সবকিছু বুঝছো। এবার চলো আমরা হচ্ছে অষ্টক নিয়মের ব্যতিক্রম পড়ি। মনে আছে আমি তোমাদেরকে বলছিলাম আমরা সবাই বাইরের শক্তি স্তরে কয়টা ইলেকট্রন চাই? 8টা ইলেকট্রন চাই, নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রনীয় কাঠামো চাই, এটাই হচ্ছে অষ্টকের নিয়ম। এখন দেখো এইখানে অষ্টকের নিয়মের কিছু ব্যতিক্রম আছে। ধরো আমি তোমারে বললাম বোরন ট্রাইফ্লোরাইড, তুমি একটু এটা স্ট্রাকচারটা আঁকো, স্ট্রাকচারটা আঁকলেই বুঝে যাবা। এটার স্ট্রাকচারটা হচ্ছে এরকম, দেখো তো ভাইয়া এখানে বন্ধন কয়টা? একটা বন্ধনে ইলেকট্রন থাকে দুইটা, মনে রাখবা প্রতি বন্ধনে ইলেকট্রন কয়টা? দুইটা, প্রতি বন্ড এ
ইলেকট্রন দুইটি, কারণ একটা বন্ধনে দুইটা ইলেকট্রন ছাড়া তো বন্ধন হবে না ভাইয়া, ইলেকট্রন শেয়ার হইতে হবে তো। সো দুইটা বন্ধন ছাড়া তো ইলেকট্রন শেয়ার হবে না, সো প্রতি বন্ধনে ইলেকট্রন দুইটা। তাহলে এইখানে বোরনের আমি যদি এখানে চিন্তা করি, এই যে বোরন যে নিলাম, বোরনের অষ্টক কি পূরণ হয়েছে? তুমি বলবা বোরনের টোটাল ইলেকট্রন কয়টা? তুমি বলবা টোটাল ইলেকট্রন এখানে কয়টা, বোরনের টোটাল ইলেকট্রন এখানে কয়টা? তুমি কি বলবা? দেখো বলবা একটা দুইটা তিনটা বন্ধন আছে, তাহলে বোরনের টোটাল ইলেকট্রন কয়টা? 6টা। তাহলে বোরনের অষ্টক পূরণ হয় নাই, অষ্টক পূরণ হয় নাই। ধরো আমি এখানে PCl5 নিলাম, PCl5 নিলাম ধরো, তাহলে PCl5 মানে কিরকম? এই হচ্ছে তোমার PCl5। এবার তোমাকে যদি বলা হয় এখানে ফসফরাসের বন্ধন কয়টা, ফসফরাসের এখানে আশেপাশে কয়টা বন্ধন আছে? তুমি বলবো 5টা বন্ধন আছে। প্রতি বন্ধন 1 2 3 4 5, 5টা বন্ধন আছে। প্রতি বন্ধনে ইলেকট্রন কয়টা? 2টা। তাহলে টোটাল ইলেকট্রন ফসফরাসের কয়টা? টোটাল ইলেকট্রন কয়টা আসলো? টোটাল ইলেকট্রন চলে আসলো কয়টা? 10টা। তোমার ভাই আল্লাহ, এটা কি হলো? এই তো 8টা থেকে বেশি চলে আসছে, 8টা থেকে কি চলে আসছে? বেশি চলে আসছে। 8টা থেকে কি চলে আসছে? বেশি চলে আসছে। তাহলে বোরন ট্রাইফ্লোরাইড এই মানুষে 8টার থেকে কম ছিল, PCl5 এটা থেকে কি হয়েছে? 8টার থেকে বেশি হয়ে গেছে। যখন 8টার থেকে কম থাকে সেটাকে বলা হয় অষ্টক সংকোচন। অষ্টক সংকোচন। আর যখন টোটাল ইলেকট্রন 8টার বেশি থাকে সেটাকে বলা হয় অষ্টক সম্প্রসারণ। সেটাকে কি বলে? অষ্টক সম্প্রসারণ। ধরো আমরা আরেকটা নিই, ধরো আমি এখানে বললাম SF6, তুমি এটা চিন্তা করো SF6, তাহলে সালফার, ফ্লোরিন, তারপর হচ্ছে ফ্লোরিন, তারপর ফ্লোরিন, তারপর ফ্লোরিন, এইখানে ফ্লোরিন, এইখানে ফ্লোরিন। তাহলে এইখানে টোটাল ইলেকট্রন কয়টা হবে? কার ভাই টোটাল ইলেকট্রন কার বের করবো? সালফারের, অবশ্যই সালফারের বের করবা তুমি, টোটাল ইলেকট্রন সালফারের বের করবা। তাহলে টোটাল ইলেকট্রন কয়টা হবে? টোটাল বন্ধন আছে 6টা, তাহলে টোটাল ইলেকট্রন কয়টা হবে? 12টা হয়ে যাবে। আচ্ছা, একইভাবে এটা কি? টোটাল ইলেকট্রন 12টা, তাহলে এটা কি হয়ে গেল? অষ্টক সম্প্রসারণ। অষ্টক সম্প্রসারণ। তোমাকে যদি বলি এবার অনাদ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, এটা যদি চিন্তা করো, পরের এক্সাম্পলটা দেখো, ড্রাই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, ড্রাই অ্যালুমিনিয়াম, এটার ব্র্যাকেটে অবশ্যই অনাদ্র থাকতে হবে, নাহলে হবে না। অনাদ্র মাস্ট, নাহলে হবে না। অনাদ্র না হলে ভাই পানির সাথে সে সন্নিবেশ সমজীব বন্ধন গঠন করে ফেলবে। সো অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, তুমি একটু দেখো ভাইরা, এইখানে অ্যালুমিনিয়ামের টোটাল ইলেকট্রন কয়টা হইতেছে? টোটাল ইলেকট্রন কয়টা হইতেছে? 6টা হইতেছে। টোটাল ইলেকট্রন কয়টা হইতেছে? 6টা। তাহলে এটা কি হয়ে গেল? অষ্টক সংকোচন। অষ্টক সংকোচন। অষ্টক কি ভাই? সংকোচন। আচ্ছা, সো আমরা মোটামুটি বুঝতেছি, যদি পরমাণু যেটা আছে সেন্ট্রাল অ্যাটম, এটা যদি টোটাল ইলেকট্রন 8টার কম হয় সেটাকে বলা হয় অষ্টক সংকোচন। দেখো টোটাল ইলেকট্রন 8টার বেশি, তাহলে অষ্টক সম্প্রসারণ। টোটাল ইলেকট্রন 8টার কম, অষ্টক সংকোচন। টোটাল ইলেকট্রন 8টার বেশি, তাহলে সেটাকে বলা হয় অষ্টক সম্প্রসারণ। সো মোটামুটি অষ্টক নিয়মের কিছু ব্যতিক্রম আমরা কিছু এক্সাম্পল এখানে দেখলাম। এবার দেখো আমরা কয়েকটা ছোট্ট ছোট্ট জিনিস পড়ে ফেলি। দেখো একটু ভালো করে খেয়াল করো, PCl5 গঠিত হলেও PH5 হয় না কেন? খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। দেখো সবাই একটু খেয়াল করো, ফসফরাসের এখানে যোজনী কত হয়? 5, তাহলে ফসফরাস হচ্ছে 15, তাহলে 1s2 2s2 2p6, বাকিটা আমি বক্সে চলে যাই, বক্স ডায়াগ্রাম। তারপর হচ্ছে 3s2, তারপর হচ্ছে 3p3, তাহলে 3s এ 2টা, 3s এ 2টা, 3p-তে আছে 3টা, 3p-তে কয়টা ভাই? 3টা, 3p-তে আছে 3টা। তাহলে এখন আনপেয়ার্ড ইলেকট্রন, এটা হচ্ছে 3s, 3s এ 2টা, 3p-তে আছে 3টা। আনপেয়ার্ড ইলেকট্রন আছে কয়টা? 3টা। তার যোজনী কত? এখানে একটু ভালো করে খেয়াল করো, তার আনপেয়ার্ড ইলেকট্রন 3টা, তার যোজনী এখানে 5। PCl5-এ ফসফরাসের যোজনী কত? PCl5 এখানে ফসফরাসের যোজনী কত ভাই? 5, যোজনী হচ্ছে 5। আর যোজনী মানে হচ্ছে আনপেয়ার্ড ইলেকট্রন, আনপেয়ার্ড মানে অযুগ্ম, যোজনী মানে হচ্ছে আনপেয়ার্ড ইলেকট্রন। যোজনী মানে কি ভাই? আনপেয়ার্ড ইলেকট্রন। এখন এখানে আনপেয়ার্ড ইলেকট্রন আছে কয়টা? 3টা। তাহলে এইটাকে একটু সাবধানে ডিল করতে হবে। আনপেয়ার্ড ইলেকট্রন 3টা, বাট তার যোজনী 5, তাহলে এটা কি করতে হবে? এক্সাইটেড করতে হবে। তাহলে এখন একটা ছোট্ট কাজ আমি এখানে করতে পারি চাইলেই, এটাকে আমরা না নিয়ন লিখে ফেলতে পারি। কি লিখে ফেলতে পারি? নিয়ন। তোমরা আমি জানো এটাকে কি লিখে ফেলতে পারি? নিয়ন। সো আমরা নিয়ন লিখে ফেলি। তাহলে এটাকে আমরা এক্সাইটেড করে ফেলবো, উত্তেজিত করবো, মানে সহজ ভাষায় কিছু পরিমাণ শক্তি দিব। তাহলে এই পোর্শনটাকে আমরা লিখে ফেললাম নিয়ন,
নিয়ন লিখে ফেললাম। যখন তুমি শক্তি দিবা তখন কি হবে, এটার কি অরবিটাল আছে বলো তো, এটার কিন্তু 3D অরবিটালও আছে। 3 নম্বর শক্তি স্তরে কি 3D অরবিটাল সম্ভব? হ্যাঁ ভাই সম্ভব, 5টা ঘর আছে, 3D অরবিটাল সম্ভব, 3D অরবিটাল সম্ভব। এখন যখনই তুমি শক্তি দিবা তখন কি হবে, 3s থেকে একটা ইলেকট্রন, 3s থেকে একটা ইলেকট্রন কোথায় চলে যাবে, 3s থেকে ইলেকট্রন শক্তি নিয়ে কোথায় চলে যায়, উচ্চ শক্তি স্তরে চলে যায়, এটা তুমি জানো। ইলেকট্রন শক্তি নিয়ে কি হয়, নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে চলে যায়। এখানে একটা কনফিউশনের ব্যাপার আছে, কনফিউশনের ব্যাপার আছে, ভালো করে খেয়াল করবো, ভালো করে খেয়াল করবা যে এইখানে যখন ওভারল্যাপটা হবে, ওভারল্যাপের আগে দেখতে হবে এখানে যোজনী কত, যোজনী 5, আনপেয়ার্ড ইলেকট্রন কয়টা এটা দেখতে হবে, আনপেয়ার্ড ইলেকট্রন 3টা, তাই মিলে নাই, তাই আমি এক্সাইটেড করছি। সবসময় এক্সাইটেড করবো ব্যাপারটা এমন না, আনপেয়ার্ড ইলেকট্রন আর যৌগে যোজনী যদি মিলে যায় তাহলে এক্সাইটেড করব না। ওকে, সো এখানে তাহলে কি হবে, কি বললাম কথা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আনপেয়ার্ড ইলেকট্রন আর হচ্ছে যদি আনপেয়ার্ড ইলেকট্রন, আরটা কি বললাম, আনপেয়ার্ড ইলেকট্রন আরটা কি বললাম, যদি যোজনী মিলে যায় তাহলে এক্সাইটেড করব না, আর যদি না মিলে তাহলে অবশ্যই এক্সাইটেড করতে হবে, কিছু করার নাই। তাহলে 3s এখানে একটা থাকবে, 3p তে এখানে কয়টা থাকবে ভাই, 3p তে এখানে 3টা থাকবে, 3টা থাকবে, আর 3d তে এবার কয়টা চলে আসবে, একটা চলে আসবে, কারণ 3s থেকে একটা ইলেকট্রন এখানে চলে আসছে, এই যে চলে আসলো, এই যে চলে আসলো, চলে আসলো। এবার একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, এইখানে ঠান্ডা মাথায় চিন্তা করো, তাহলে এটা কি ভাইয়া, এটা হচ্ছে তোমার 3s, এটা কি 3s, এটা কি 3p, এটা কি, এটা হচ্ছে 3d। এবার তুমি একটু চিন্তা করো তো, PCl5, ঠান্ডা মাথায় চিন্তা করো, PCl5, ক্লোরিন, ক্লোরিন হচ্ছে 17, ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 3s2, নিয়ন, তারপর হচ্ছে 3s2, 10 2 12, 3p5, 3p5। তাহলে এটাকে আমি যদি বক্স ডায়াগ্রামে নিয়ে যাই, নিয়ন, 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 তারপর 3s এ 2টা, তারপর হচ্ছে 3p তে 5টা, 3p তে কয়টা, 5টা, 3s এ 2টা, 3p তে 5টা, তাহলে 1 2 3 4 5, এই যে 5টা। তাহলে এখানে আনপেয়ার্ড ইলেকট্রন কয়টা ভাইয়া, এখানে আনপেয়ার্ড ইলেকট্রন কয়টা, আনপেয়ার্ড ইলেকট্রন কয়টা, আনপেয়ার্ড ইলেকট্রন একটা, আনপেয়ার্ড ইলেকট্রন একটা, এবং এটা কোন অরবিটালে আছে, আনপেয়ার্ড ইলেকট্রন একটা, এবং এটা কোন অরবিটালে আছে, এটা p অরবিটালে আছে, কোন অরবিটালে, p অরবিটালে, মনোযোগ দিবা, মনোযোগ দিবা, মনোযোগ দিবা। তাহলে ক্লোরিনের একটা p অরবিটালের একটা ইলেকট্রন এখানে আসবে, মনোযোগ দিবা, মনোযোগ দিবা, এখানে ক্লোরিন একটা ইলেকট্রন দিবে, ক্লোরিনের ওই যে p অরবিটালে একটা ইলেকট্রন দিবে, ক্লোরিনের p অরবিটালে একটা ইলেকট্রন দিবে, ক্লোরিনের p অরবিটাল এখানে একটা ইলেকট্রন দিবে, ক্লোরিনের p অরবিটাল এইখানে একটা ইলেকট্রন দিবে, ক্লোরিনের p অরবিটাল এইখানে একটা ইলেকট্রন দিবে, এইখানে দিবে, এইখানে দিবে, তারপর ক্লোরিনের p অরবিটাল এইখানে একটা ইলেকট্রন দিবে, এই যে দিল, এই যে দিল, আবার ক্লোরিনের p অরবিটাল এইখানেও একটা ইলেকট্রন দিবে, এখানে একটা ইলেকট্রন দিবে, এই যে দিল, দিল, দিল ভাইয়া, দিল, এই যে ভাই ওভারল্যাপ হয়েছে, এখানে PCl5 হয়ে গেছে। এবার তুমি যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, মনোযোগ দাও, PCl5 গঠিত হয়ে গেছে, কোনো সমস্যা নেই, কারণ 3d অরবিটাল আছে এবং এখানে ওভারল্যাপ করে করে সে বন্ধন গঠন করে ফেলছে। এইবার এখানে মজার ব্যাপার হচ্ছে, মজার ব্যাপার হচ্ছে কি কি ওভারল্যাপ হয়েছে, তুমি একটু খেয়াল করো তো। দেখো ক্লোরিনের কোন অরবিটাল ওভারল্যাপ হয়েছে বলো তো, ক্লোরিনের কোন অরবিটাল ওভারল্যাপ হয়েছে, p, এখানে কি p, এখানে কি p, এখানেও কি p, এখানেও কি p, কি কি ওভারল্যাপ হয়েছে একটু খেয়াল করো, s প্লাস p, তারপর কি p প্লাস p, p প্লাস p কয়টা হয়েছে ভাই, p প্লাস p হয়েছে 3টা, একটা 2টা 3টা, এটাও তো p, এটা 3p অরবিটাল ভাই, খেয়াল করো এটা 3p, তাহলে p প্লাস p, p প্লাস p, p প্লাস p, p প্লাস p হয়েছে 3টা, s প্লাস p কয়টা হয়েছে, একটা। এবার এখানে কি হয়েছে, p প্লাস d, p প্লাস d। প্রশ্ন হচ্ছে ভাইয়া p প্লাস d কি হয়, উত্তর হচ্ছে হ্যাঁ। এই যে আমরা এই জিনিসটা তোমাকে একটু এইখানে একটু বলে রাখি, p প্লাস d একটা বন্ধন হয়, p প্লাস d এটাও সম্ভব, এটা হচ্ছে ইয়েস, p প্লাস d এটা সম্ভব, p প্লাস d সম্ভব, এটাকে বলে p পাই d পাই। আচ্ছা যাই হোক, সো p প্লাস d ইয়েস এটা হয়, এটা হয়, এটা আমরা মনে রাখবো, p প্লাস d এটা হয়, তাহলে এটা সম্ভব হয়েছে। এইবার একটা ঠান্ডা মাথায় একটু চিন্তা করো, হাইড্রোজেনের কোন অরবিটাল, হাইড্রোজেনের কোন অরবিটাল, 1s1, 1s1। এইবার একটু দেখো তো, এখানে এটার ওভারল্যাপটা কি হবে, s প্লাস s, যদি হাইড্রোজেন আসে ক্লোরিনের জায়গায় এখানে যদি হাইড্রোজেন নিয়ে আসো তাহলে এটা কি হবে, s প্লাস s, প্রথম ওভারল্যাপটা হবে এইখানে s প্লাস s, এটা সম্ভব, উত্তর হচ্ছে সম্ভব। এখানে কি হবে, এখানে যদি আসে হাইড্রোজেনটা এটা হবে s প্লাস p, পরেরটা কি হবে, এই সেকেন্ড ঘরে যদি আসে এটাও হবে s প্লাস p, থার্ড ঘরে যদি আসে এটা কি হবে s প্লাস p, এইখানে যদি আসে এটা কি হবে s প্লাস 3d, তো তাহলে এটা কি সম্ভব, এখন বলো s প্লাস p এগুলো তো সম্ভব, বাট s প্লাস d এই ওভারল্যাপ সম্ভব, উত্তর হচ্ছে না, এই ওভারল্যাপ সম্ভব না। তাহলে d অরবিটালের এখানে হাইড্রোজেন কখনোই আসতে পারবে না, এখানে হাইড্রোজেন এসে এই ওভারল্যাপটা করতে পারবে না, কারণ s প্লাস d ওভারল্যাপ সম্ভব না, s প্লাস d ওভারল্যাপ সম্ভব না। তাহলে pH5 কেন গঠিত হয় না, s প্লাস d নট পসিবল, s প্লাস d নট পসিবল। ওকে, সো মোটামুটি এটা ক্লিয়ার আশা করি। এবার দেখো pH3 গঠিত হলেও pH5 গঠিত হয় না, pH3 গঠিত হলেও pH5, একই প্রশ্ন, একই প্রশ্ন। এখানে ফসফরাস, ফসফরাসকে এক্সাইটেড করো যদি,
নিয়ন 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 3s1 3p3 3d1 মনে আছে এগুলা 3s1 একটু আগে দেখাইছিলাম এক্সেলেট করে করে যারা আগে বুঝো নাই আগেরটা তারা এখানে দেখতে পারবা যারা আগেরটা বুঝো নাই এটা হচ্ছে 3d এটা হচ্ছে 3p এটা হচ্ছে 3s এখন একটু ঠান্ডা মাথায় চিন্তা করো pH5 যদি গঠিত হইতে চায় তাহলে হাইড্রোজেন এইখানে একটা ইলেকট্রন দিবে 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 pH5 যদি হয় আবার হাইড্রোজেন এইখানে একটা ইলেকট্রন দিবে এবার ওভারল্যাপের নামগুলো লিখতে থাকো হাইড্রোজেনের তো s অরবিটাল তাহলে এই ওভারল্যাপের নাম কি হবে s+s এইখানে এই ওভারল্যাপের নাম হবে s+p এইখানে এই ওভারল্যাপের নাম কি s+p এইখানে এই ওভারল্যাপের নাম কি s+p এবার দেখো তো ভাই এইখানে এই ওভারল্যাপের নাম কি হয়েছে হাইড্রোজেনের s অরবিটাল আর 3d তাহলে এটা কি হয়েছে s+d এটা কি সম্ভব এটা কি সম্ভব এটা কি সম্ভব উত্তর হচ্ছে না ভাই এটা সম্ভব না এখন কথা হচ্ছে pH3 তাহলে কেন হয় pH3 তো সহজ কিভাবে দেখো pH3 মানে ফসফরাসের যোজনী কত এখানে ফসফরাসের যোজনী কত 3 তাহলে এক্সাইটেট করার দরকার নাই দেখো ফসফরাস 15 এক্সাইটেট কেন করব না তুমি নিজেই বুঝবা নিয়ন 3s2 3p3 এই যে সিঙ্গেল ইলেকট্রন 3টা আছে ফসফরাসের যোজনী 3 এখানেও সিঙ্গেল ইলেকট্রন 3টা একটু খেয়াল করো এখন হাইড্রোজেনকে নিয়ে আসো হাইড্রোজেনকে এখানে নিয়ে আসো হাইড্রোজেন এইখানে হাইড্রোজেনকে নিয়ে আসো এইখানে হাইড্রোজেনকে নিয়ে আসো হাইড্রোজেনের s অরবিটাল তাহলে এই ওভারল্যাপের নাম হবে s+p হাইড্রোজেনের s অরবিটাল এই ওভারল্যাপের নাম হবে s+p হাইড্রোজেনের s অরবিটাল এই ওভারল্যাপের নাম হবে s+p ইজ ইট পসিবল উত্তর হচ্ছে হ্যাঁ ভাই এটা সম্ভব তাহলে pH5 হবে তাহলে এইখানে pH5 গঠিত হয় না কারণ কি কারণ হচ্ছে s+d ওভারল্যাপ সম্ভব না ঠিক আছে সো আশা করি আমরা কিছুটা হইলেও বুঝতে পারছি কখন কোন যৌগটা গঠিত হবে এটাও বেসিক্যালি আমরা ওভারল্যাপ দিয়ে কি করতে পারবো এক্সপ্লেইন করতে পারবো এটা যেন মনে থাকে এবার আমরা কিছু ছোট ছোট কিছু প্রশ্ন সলভ করে ফেলি চলো যৌগটিতে যথাক্রমে সিগমা ও পাই বন্ধনের সংখ্যা দেখো এই যৌগটাতে তাহলে আমি যৌগটাকে একটু ভাঙা লিখি এখানে হাইড্রোজেন হাইড্রোজেন তারপর ডাবল বন সি এইচ তারপর সিঙ্গেল বন CH2 তারপর হচ্ছে COH এই যে ভাই এখন এখানে সিগমা কয়টা আছে পাই কয়টা আছে এটা বের করতে হবে দেখো এটা সিগমা এটা সিগমা এটা সিগমা প্রথম বন্ধন অলওয়েজ কি সিগমা 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 প্রথম বন্ধন অলওয়েজ সিগমা এই হচ্ছে সিগমা সবগুলো সিগমা তাহলে কয়টা হলো 1 2 3 4 5 6 7 8 9 10 10টা তাহলে 10 ও 10 এ দুইটা আছে ঝামেলা পাই কয়টা পাই কয়টা পাই কয়টা ভাই পাই কয়টা এখানে পাই কয়টা পাই কয়টা এইটা হচ্ছে পাই আর এইখানে আরেকটা পাই আছে পাই হচ্ছে দুইটা তাহলে 10 2 10 2 10 2 10 2 10 2 হ্যাঁ এটা হচ্ছে আমি যেই সালে অ্যাডমিশন টেস্ট দিয়েছিলাম সেই সালে আসছিল সহজ প্রশ্ন আচ্ছা তারপর দেখো প্রোপাইনে সিগমা ও পাই বন্ধনের সংখ্যা কতটি প্রোপাইন প্রোপাইন তাহলে CH3 হাইড্রোজেন প্রোপাইনে কার্বন থাকে 3টা C ট্রিপল বন্ড CH এই হচ্ছে কথা এখন এখানে সিগমা কয়টা পাই কয়টা এটা বের করতে হবে খুবই সহজ তাহলে এটা সিগমা এটা সিগমা এটা সিগমা এটা সিগমা এটা সিগমা এটা সিগমা কয়টা হলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তাহলে 6টি সিগমা যেখানে আছে সেটা অ্যান্সার হবে 6টি সিগমা আর পাই আছে কয়টা এই যে এখানে দুইটা পাই 2 পাই দুইটা পাই আছে তাহলে 6 সিগমা 2 পাই 6টি সিগমা 2টি পাই 6টি সিগমা 2টি পাই 6টি সিগমা 2টি পাই ঠিকঠাক আছে তো 6টি সিগমা আর কোথাও নাই ঠিক আছে ওকে একটি CH3 এর অনুতে সিগমা ও পাই বন্ধনের সংখ্যা এগুলো কিন্তু সবই অ্যাডমিশনের প্রশ্ন তুমি একটু খেয়াল করে দেখছো কিনা জানি না এগুলো কিন্তু সবই অ্যাডমিশনের প্রশ্ন CH3 আই গেস এগুলো অ্যাডমিশনের হ্যাঁ CH3 তারপর কি আছে C ট্রিপল বন্ড N CH3 CN তাহলে এখানে সিগমা কয়টা এটা লিখে ফেলি ফার্স্টে এটা সিগমা প্রথম বন্ধন এখানে অলওয়েজ সিগমা প্রথম বন্ধন অলওয়েজ সিগমা সিগমা তাহলে চারটা পাঁচটা সিগমা আর পাই কয়টা এই যে ভাই এখানে পাই কয়টা পাই হচ্ছে দুইটা তাহলে দুইটা পাই তাহলে 5টা সিগমা 2টা পাই 5টা সিগমা সিগমাটা আগে আছে তাহলে সিগমা আগে লিখতে হবে 5টা সিগমা 2টা পাই ঠিক আছে আচ্ছা C2CN4 এর সিগমা ও পাই বন্ধন সংখ্যা আচ্ছা এটা একটু ঝামেলা আমি স্ট্রাকচারটা এঁকে দিই C2CN4 কার্বন দুইটা আর CN সায়ানাইড হচ্ছে 4টা C2CN4 C2CN4 কার্বন দুইটা C2 সায়ানাইড হচ্ছে 4টা এবার এটা কি আর করা উচিত না তোমরা পারবা তুমি বলবো ভাই এটা তো ইজি হয়ে গেছে এখন এটা সিগমা এটা সিগমা এটা সিগমা এখানে সিগমা এখানে সিগমা 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 কয়টা হলো
1 2 3 4 5 6 7 8 9টা, তাহলে সিগমা কয়টা হলো? সিগমা কয়টা হলো? 9টা হলো। আর পাই, পাই কোথায় কোথায় আছে ভাই? পাই কোথায় কোথায় আছে? পাই কোথায় কোথায় আছে একটু মার্ক করে ফেলি। এখানে পাই আছে 2টা, এখানে পাই আছে 2টা, 4টা, এখানে 2টা, 6টা, এখানে 2টা, 8টা, এখানে 2টা, 10টা হয়ে গেছে। এই আমি একটু ছোট্ট ভুল করছি, ছোট্ট ভুল করছি। এই যে ছোট্ট বন্ধু, আমি একটা ভুল করছি। সেই ভুলটা হচ্ছে এইখানে একটা ছোট্ট ভুল হয়েছে, একটা ছোট্ট ভুল হয়েছে। এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন হবে, আমি এখানে ভুলক্রমে ত্রিবন্ধন দিয়ে দিয়েছিলাম ভাইয়া। ঠিক করে দিচ্ছি, ঠিক করে দিচ্ছি। এখানে দ্বিবন্ধন হবে, কারণ কার্বনের হাত মেলে 5টা হয়ে যাচ্ছিল। ঠিক আছে, তো এটা হচ্ছে তখন সিগমা, এটা হচ্ছে সিগমা, আর এটা হচ্ছে তখন পাই। মার্ক করে দিই, মার্ক করে দিই। এইটা হচ্ছে তখন পাই, এই যে পাই। তাহলে এখানে পাই 2টা, 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 4টা, 5টা, 2টা, 7টা, আর 2টা, 9টা। তাহলে পাই কয়টা? পাই হচ্ছে 9টা। তাহলে সিগমা পাই এখানে সমান। ছোট্ট বন্ধু, আগের বার একটা ছোট্ট কারেকশন আছে, সেটা হচ্ছে ভাই তুমি যদি এখানে ত্রিবন্ধন দাও তাহলে তো কার্বনের হাত 5টা হয়ে যাবে, সেটা করা যাবে না। ওকে, দেখো এটা কিছু ড্রয়িং দিছে। এসএস এসপি পিপি অরবিটালের সিগমা বন্ধন গঠন প্রক্রিয়া, এটা অলরেডি ডান, এটা অলরেডি ডান, অলরেডি ডান। কিভাবে ডান হয়েছিল মনে আছে? এটা কোথায় করছিলাম? এটা অলরেডি আমরা করছি ভাইয়া। কোথায় করছি আমি তোমাদের একটু দেখাই, আমি তোমাদের দেখাই। এটা করতেছি না আমি অলরেডি এটা করে ফেলছি ভাইয়া। কোথায় করছেন ভাইয়া? এই যে দেখেন, এই যে দেখেন, এই যে এস প্লাস এস, এই যে ভাইয়া এস প্লাস পি, আর এই হচ্ছে পি প্লাস পি। দেখেন এই ড্রয়িং 3টা আঁকতে বলছে। এই 3টা ড্রয়িং আমরা পারবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ পারবো, পারবো। ওকে, পারবো ইনশাল্লাহ। ওকে, সো এটা ডান, এটা ডান, এটা ডান। এই ড্রয়িংটা আমরা অলরেডি করছি, দ্যাটস আমি এটা করতেছি না। সো আমি এখানে লিখে রাখতেছি অলরেডি ডান। এটা আমরা আগেই করে ফেলছি, অলরেডি ডান। এটা কিন্তু অ্যাডমিশন টেস্টের প্রশ্ন। সো ড্রয়িং যে পরীক্ষায় আসে এটা বোঝানোর জন্য এই কোয়েশ্চেনটা এখানে রাখা। তারপর দেখো বলেছে সিগমা ও পাই বন্ধনের তুলনা। সো আমি 2-1টা পয়েন্ট এখানে একটু বলি, ছোট্ট করে কয়েকটা পয়েন্ট একটু বলবো। সিগমা পাই, সো আমি যদি স্ট্রেংথ বলি, স্ট্রেংথ শক্তিমাত্রা কার বেশি হবে? শক্তিমাত্রা কার বেশি হবে? সিগমার বেশি হবে, পায়ের কি হবে? কম হবে। রিঅ্যাক্টিভিটি সক্রিয়তা, রিঅ্যাক্টিভিটি বাংলা হচ্ছে সক্রিয়তা। রিঅ্যাক্টিভিটি কার বেশি হবে? বাই পায়ের বেশি হবে, কার থেকে? সিগমার থেকে। ওভারল্যাপিং টাইপ, ওভারল্যাপিং সিগমার ক্ষেত্রে কিভাবে হবে, পায়ের ক্ষেত্রে কিভাবে হবে তোমরা কিন্তু জানো। সিগমা হচ্ছে ফেস টু ফেস, মানে সামনাসামনি, ফেস টু ফেস সামনাসামনি, আর পাই হচ্ছে সাইড ওয়াইজ। সো বেসিক পার্থক্য আরও অনেক থাকতে পারে, বাট এই 3টা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। সো এটা আমরা মনে রাখবো। সো পার্থক্যের মধ্যে এই 3টা অবশ্যই বলবো, সামনাসামনি, পাশাপাশি, শক্তিমাত্রা সিগমার বেশি, সক্রিয়তা পায়ের বেশি, এটা যেন মনে থাকে। দ্যাটস ইট। সো এই হচ্ছে আমাদের সংকরণের পার্ট 1। আশা করি সবাই সব কিছু বুঝছো। যদি না বুঝে থাকো লেকচারটি একটু আবার দেখো, ইনশাল্লাহ সব ক্লিয়ার হয়ে যাবে। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো। দেখা হবে ইনশাল্লাহ পরের পার্টে। আসসালামু আলাইকুম।